হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে আমি তোমাদের আলী নওয়াজ ভাই, সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমাদের দুইটা ক্লাস। এখন যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর জন্য, মানে এসএসসি পরীক্ষার্থী বা এসএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য আমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা পার্ট 3। তো অলরেডি আমরা এই চ্যাপ্টারের দুইটা ক্লাস নিয়ে ফেলেছি, পার্ট 1 এবং পার্ট 2। যে দুইটা ক্লাস তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে পার্ট 3 এর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো যারা যারা ক্লাসে জয়েন করেছো বা হচ্ছে জয়েন এখনো করোনি, দ্রুত একটু ক্লাসে জয়েন করে ফেলো, কারণ হচ্ছে আজকে আমরা এই অধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমাদের প্রতি বছর কোনো না কোনো বোর্ডে সিকিউ এসে থাকে, প্লাস হচ্ছে আমাদের এমসিকিউতে এসে থাকে। সেটা হচ্ছে আমাদের শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয়। তো আমাদের আজকে টপিক মূলত তিনটি। একটা হচ্ছে আমাদের শতকরা সংযুতি নির্ণয়, তারপর হচ্ছে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়, এবং সবশেষে হচ্ছে আমাদের স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়। তো ভাইয়া যেহেতু এগুলো সিরিয়ালি যায়, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়, তো সেই কারণে ভাইয়া একসাথে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করার যে স্টেপগুলো, সেই স্টেপগুলো হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব। এবং তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের আজকে যে প্রথম স্লাইডে যে আলোচনা সেটা হচ্ছে শতকরা সংযুতি নিয়ে। তো শতকরা সংযুতি বিষয়টা আসলে কি আমরা যদি একটু দেখি, শতকরা সংযুতি বলতে আমরা বুঝি কোনো একটা যৌগে আমরা জানি একটা যৌগ একাধিক বা ততোধিক মৌল নিয়ে তৈরি হয়। যেমন আমরা যদি বলি পানির কথা, পানি একটা যৌগ, পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা মৌল থাকে। তারপর আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিডের কথা, H2SO4, তাহলে সালফিউরিক অ্যাসিডে আমাদের হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন তিনটা মৌল থাকে। তো এরকম আমরা যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেটের কথা, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সেখানে আমাদের ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন তিনটি মৌল থাকে। অর্থাৎ আমাদের যে কোনো যৌগ আমাদের একাধিক বা দুইয়ের অধিক মৌল নিয়ে গঠিত। তো আমরা যখন কোন একটা যৌগে যখন মৌলের শতকরা সংযুতি নিয়ে আলোচনা করব, শতকরা সংযুতি মানে হচ্ছে পার্সেন্টেজ বের করা ভাইয়া। একটা যৌগ আমরা বলবো একটা যৌগের মধ্যে যতগুলো মৌল আছে সবগুলো মিলে পুরো যৌগটা তৈরি হচ্ছে, তার মানে একটা যৌগ হচ্ছে 100%। এখন একটা যৌগের মধ্যে যতগুলো মৌল আছে তাদের সবার সম্মিলিত সমষ্টি হচ্ছে 100% শতকরা। তোমাকে তাহলে যদি বলে যে ধরো সালফিউরিক অ্যাসিড, তোমাকে বলো যে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, তার মানে কি? তার মানে হচ্ছে আমি 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে আমার হাইড্রোজেনের পরিমাণ কত হবে সেটা বের করতে বলেছে। অর্থাৎ শতকরা সংযুতি মানে হচ্ছে কোনো একটা যৌগ আমরা যদি ব্যবহার করি, তাহলে সেই যৌগের মধ্যে যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌলের উপাদানের শতকরা পরিমাণকে আমরা বলছি শতকরা সংযুতি। তাহলে আমরা একটু দেখে ফেলি প্রথমে শতকরা সংযুতি কাকে বলে। খেয়াল করো, কোন যৌগের 100 গ্রামের মধ্যে, এই যে দেখো কথাটা আছে 100 গ্রাম, শতকরা মানে কি 100তে কত, শতকরা মানে কি 100তে কত, পার্সেন্টেজ মানে কি 100তে কত। তাহলে কোন যৌগের 100 গ্রামের মৌলে 100 গ্রামের মধ্যে যত গ্রাম মৌল থাকে, কোন একটা যৌগের 100 গ্রামের মধ্যে যত গ্রাম মৌল থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আশা করি সংজ্ঞা দেখে কেউই বুঝো নাই আসলে বিষয়টা কি। তো ভাই একটু এক্সপ্লেইন করি। দেখো, কোন একটা যৌগে কোন একটা মৌলের শতকরা সংযুতি তুমি কিভাবে বের করবে? দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আন্টি, জি নাম্বার সেভ করা আছে, কি বলো? জি জি আছি ভালো আন্টি। আমি ওই লাইভ ক্লাসে তো অনলাইনে আর কি, তো আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিই ঘন্টাখানেক পরে। জি 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 আমি নিজেই ফোন দিব। জি জি না সমস্যা নাই, আমি নিজেই ফোন দিব। জি জি আন্টি, আসসালামু আলাইকুম। সরি, তো ঠিক আছে চলো শুরু করি, হ্যাঁ। তাহলে দেখো, তো কোনো একটা যৌগে একটা মৌলের শতকরা সংযুতি বলতে আমরা আসলে কি বুঝি? কোনো একটা যৌগে কোনো একটা মৌলের শতকরা সংযুতি বলতে আমরা বুঝি উপরে আমাদের লবে বসবে ওই মৌলটার পারমাণবিক ভর। তার মানে তুমি যেই মৌলের শতকরা সংযুতি বের করবে সেই মৌলের পারমাণবিক ভর বসাবে উপরে, এবং তাকে তুমি গুণ করবা কি দিয়ে? ওই মৌলের পরমাণুর সংখ্যা দিয়ে। মানে ওই যৌগের মধ্যে ওই মৌলটার সংখ্যা যত সেটা দিয়ে গুণ করবা। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই নিচে বসবে কি? তুমি যে যৌগ নিয়ে কাজ করতেছো, একটা যৌগের ভেতর মৌলের শতকরা সংযুতি বের করতেছো, তার মানে
মানে ওখানে অবশ্যই একটা যৌগ আছে, ওই যৌগের আণবিক ভরটা বসবে নিচে। তাহলে উপরে হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, আর নিচে হচ্ছে যৌগের আণবিক ভর। উপরে হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, নিচে হচ্ছে যৌগের আণবিক ভর। এবং যেহেতু শতকরা বললেই সেটাকে 100 দিয়ে গুণ দিতে হয়, তাহলে পার্সেন্টেজে চলে আসে। তাহলে এইভাবে আমরা শতকরা সংযুতি পাই। তো আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে চলো একটা ছোটখাটো ম্যাথ করি। ছোটখাটো ম্যাথ বলতে কি, আমাদের পরিচিত একটা যৌগ সালফিউরিক অ্যাসিড। আমি তোমাদেরকে বললাম যে সালফিউরিক অ্যাসিড একটা যৌগ। সালফিউরিক অ্যাসিডের মধ্যে মৌল আছে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। এই দেখো, হাইড্রোজেন 2টা, সালফার একটা, অক্সিজেন 4টা। তাহলে এদের শতকরা সংযুতি হিসাব করো। তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে এদের শতকরা সংযুতি আমরা তাহলে কিভাবে বের করব? দেখো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা সংযুতি। তো শতকরা সংযুতি কত আসবে? এটাকে আমরা এভাবে বলতে পারি, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন সূত্র কি? উপরে মৌলের পারমাণবিক ভর। ভাই কোন মৌলের শতকরা সংযুতি বের করতেছো? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ইনটু পরমাণুর সংখ্যা। কোন পরমাণু নিয়ে কাজ করতেছো? হাইড্রোজেন। এই যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টা ভাই? H2, 2টা। তাহলে হবে 2। যৌগটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। ভাই সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত? 98 ইনটু 100%। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের आंसर কত আসে? 2.04 আসার কথা। 1 ইনটু 2, তার মানে 2 ডিভাইডেড বাই 98 ইনটু 100। হ্যাঁ, 2.04%। তাহলে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 2.04%। 98 গ্রামের মধ্যে 2 গ্রাম, এটা আমরা ঐকিক নিয়মে করলেও পারি। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 2 গ্রাম। 1 গ্রামে কত? 100 গ্রামে কত? 100 গ্রামে 2.04 গ্রাম। ঠিক আছে, 2.04%। তারপরে আমরা যদি দেখি সালফার H2SO4 এ সালফারের শতকরা সংযুতি, এটাকে আমরা কি লিখবো? পার্সেন্টেজ অফ সালফার। যৌগের আণবিক ভর 98, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, এবং সালফিউরিক অ্যাসিডে সালফার আছে একটা, ইনটু 100%। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, প্রথমে খুব সহজ দিয়ে পড়াচ্ছি, তারপর ধীরে ধীরে আমরা সিকিউর দিকে যাব। তাহলে এটা সমান কত আসে দেখো, 32 ডিভাইডেড বাই 98 ইনটু 100। এটা হিসাব করলে আমাদের আসবে 32.65%। 32.65%। তারপর আমরা যদি হিসাব করি, সালফিউরিক অ্যাসিডে আরেকটা কি আছে ভাই? অক্সিজেন। সালফিউরিক অ্যাসিডে আরেকটা কম্পোনেন্ট, আরেকটা মৌলর নাম হচ্ছে অক্সিজেন। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন। অক্সিজেনে পারমাণবিক ভর 16, এখানে অক্সিজেন আছে 4টা, সালফিউরিক অ্যাসিডে অক্সিজেন আছে 4টা, ডিভাইডেড বাই 98 ইনটু 100%। তো এটা হিসাব করলে আমাদের কত আসে? 16 ইনটু 4, তার মানে 64। 64 ভাগ 98 ইনটু 100, এটা আসবে আমাদের 65.306, মানে 31%। এবং শতকরা সংযুতি করলে তুমি সবগুলো যদি যোগ করো তাহলে আনসারটা আবার 100 আসবে। অনেক সময় তোমার ক্যালকুলেটরে হিসাব করতে গিয়ে তুমি এক ডিজিট বেশি কম নিতে পারো, তো সেই ক্ষেত্রে 99.9 পর্যন্ত আসলেই সেটা পারমিজিবল। তার মানে সবগুলো যোগফল যদি হিসাব করে দেখো 99.9 আসছে, তাহলে তুমি ধরে নিবা যে তোমার উত্তর সঠিক। তো এইভাবে করে আমরা কোনো একটা যৌগে যতগুলো মৌল থাকে সবগুলো মৌলের শতকরা সংযুতি বের করতে পারি। তো আশা করি শতকরা সংযুতি কিভাবে বের করতে হয় সেটা প্রাথমিকভাবে তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদের এত মানে একটা উদাহরণ দেখাই তোমাদের ছেড়ে দিব, ব্যাপারটা এরকম না। আমি জানি তোমরা হচ্ছে মোটামুটি মানে পড়াশোনা করতে চাও না বা একটু দুষ্টামি করো, এই বয়সটাই দুষ্টামি। তো যে কারণে হচ্ছে আমি তোমাদেরকে আরো কিছু উদাহরণ করে দেবো যাতে করে হচ্ছে বাসায় পড়তে না হয়। দেখো, সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের মৌল সময় শতকরা সংযুতি হিসেব করো। তাহলে সোডিয়াম সালফেটের মধ্যে ভাই কি কি আছে? সোডিয়াম আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তো আমি বাংলা কথা লিখতেছি না, আমি প্রথমে সোডিয়ামের শতকরা সংযুতি বের করতেছি, পার্সেন্টেজ অফ সোডিয়াম। বাংলা কথাটা নিজেরা মিলাতে পারবা না, কি লিখবা? সোডিয়াম সালফেটে সোডিয়ামের শতকরা সংযুতি, যেখানে যেমন সালফিউরিক অ্যাসিড লিখছিলে এখানে লিখবা সোডিয়াম সালফেটে সোডিয়ামের শতকরা সংযুতি, পার্সেন্টেজ অফ সোডিয়াম। তাহলে সোডিয়াম পরমাণু পারমাণবিক ভর কত? 23। সোডিয়াম পরমাণুর সংখ্যা এখানে কয়টা ভাইয়া? সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে 2টা। তাহলে 23 ইনটু 2 ডিভাইডেড বাই, আবার সোডিয়াম সালফেটের আণবিক ভর কত? সোডিয়াম সালফেটের আণবিক ভর করি তো একটু খেয়াল করো, সোডিয়াম হচ্ছে 23। ঠিক আছে, আমি এখানে একটু হিসাব করে দেই। সোডিয়াম সালফেটের আণবিক ভর দেখো, সোডিয়ামের 23 দুগুণে তাহলে কত আসে? 46।
সালফারের হচ্ছে 32, 46 আর 32 যোগ করলে হচ্ছে 78, অক্সিজেনের হচ্ছে 16, চারটা অক্সিজেন, তাহলে 4 16 64, 64 আর 78 যোগ করলে কত আসে 142। তাহলে সোডিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 142। বিশ্বাস না হলে বাসায় নিজেরা ক্যালকুলেটর দিয়ে করুন, ইনটু যেহেতু শতকরা বলছি 100%, তাহলে আমাদের কত আসে পার্সেন্টেজ অফ সোডিয়াম। পার্সেন্টেজ অফ সোডিয়াম আমাদের আসবে উপরে 46, 43 23 দুগুণে 46, নিচে হচ্ছে 142 ইন্টু 100%, এটি হিসাব করলে আসবে 32.39। তো আমরা 32.4% লিখতে পারি। তাহলে সোডিয়াম সালফেটে সোডিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 32.4%। তারপর সালফার, সালফারের শতকরা পরিমাণ কত? সালফার হচ্ছে পারমাণবিক ভর 32, এখানে সালফার পরমাণু একটাই আছে সোডিয়াম সালফেটে, ডিভাইডেড বাই 142 সোডিয়াম সালফেট আণবিক ভর ইনটু 100%। তো এটা হিসাব করলে আমাদের কত আসে? এটা হিসাব করলে আমাদের আসবে 32 ডিভাইডেড বাই 142 ইনটু 100, 22.535। তো আমরা এটাকে 22.54 লিখতে পারি, হ্যাঁ 53554 লিখতে পারি। তাহলে লাস্টে হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ অক্সিজেন, অক্সিজেন কত 16, চারটা অক্সিজেন আছে, 4 16 64 ডিভাইডেড বাই 142 ইনটু 100%। তো এটা সমান আমাদের কত আসে? এটা আসবে আমাদের 64 বাই 142 ইনটু 100, 45.07, 45.07% বা 45.1% লিখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে পরে আমরা কি করব, লাস্টে আমরা হচ্ছে এখানে এইভাবে লিখে দিব, বাংলা কথা এইভাবে লিখে দিব যে অর্থাৎ সোডিয়াম সালফেটে সোডিয়াম, সালফার এবং অক্সিজেন এর শতকরা সংযুতি যথাক্রমে 32.4%, 22.54% এবং 45.07%। এইভাবে লিখে দিলেই তোমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি শতকরা সংযুতি নিয়ে আর ঝামেলা নাই। তো চলো এখন আমরা একটু স্থূল সংকেত নিয়ে একটু পড়াশোনা করি। ঠিক আছে, স্থূল সংকেত নিয়ে চলো আমরা একটু পড়ি। দেখো, স্থূল সংকেত নিয়ে তোমরা এই জিনিসগুলো একটু বাসায় একটু পড়ে নিবা। হ্যাঁ, তো যেমন স্থূল সংকেত কাকে বলে, তারপর হচ্ছে স্থূল সংকেতের উদাহরণগুলো কি, কিভাবে আমরা বুঝবো এটা স্থূল সংকেত। হ্যাঁ, তো স্থূল সংকেত কি? স্থূল সংকেত হলো কোন যৌগের অণুতে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার সরল অনুপাত। এটি যৌগের অণুতে পরমাণুর প্রকৃতি সংখ্যা নির্দেশ করে না, বরং তাদের অনুপাত দেখায়, অনুপাত বোঝায়। যেমন খেয়াল করো, আমি বলি, যেমন ধরো আমরা লিখলাম ধরো বেনজিন, বেনজিন C6H6, এটা কিন্তু বেনজিন আণবিক সংকেত, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। কেন আণবিক সংকেত দিয়ে আমরা বুঝি যে বেনজিনের মধ্যে 6টা কার্বন পরমাণু এবং 6টা হাইড্রোজেন পরমাণু আছে। আর যদি বেনজিনের স্থূল সংকেত লেখো CH, মানে সরল অনুপাত। সরল অনুপাত মানে কি? এটাকে দুইটাকে 6 দিয়ে কাটা যায়, তার মানে কেটে ফেললে CH। এখন CH দেখে তুমি বুঝতে পারবা না যে ভাই এটা বেনজিন। কেন বলো তো? আমরা যদি লিখি ইথাইন C2H2, অধ্যায় 11তে গেলে তোমরা এটা পড়বা, জৈব যৌগে অ্যালকাইন। C2H2 কেও দেখো 2 যদি কেটে দাও, 2 দিয়ে যদি কাটো, তাহলে C2H2 সমানও কিন্তু CH আসে। তার মানে এই CH, এই বেটা বেনজিনেরও স্থূল সংকেত, আবার ইথাইনেরও স্থূল সংকেত। তার মানে কি? একটা স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে, একাধিক যৌগের একই রকম স্থূল সংকেত হতে পারে, বাট বেনজিনের আণবিক সংকেত দুনিয়ার আর কারো ব্যবহার করতে পারবে না। মানে C6H6 দেখলেই তুমি বুঝবে এটা বেনজিন। তার মানে আণবিক সংকেত প্রত্যেকটা যৌগের নিজস্ব প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি। আণবিক সংকেত একজনের সাথে আরেকজনের মিলে না। বাট স্থূল সংকেত খেয়াল করো, ইথাইনেরও স্থূল সংকেত CH, বেনজিনেরও স্থূল সংকেত CH। তার মানে একাধিক যৌগের একই রকমের স্থূল সংকেত থাকতে পারে। তাহলে স্থূল সংকেত বলতে আমরা কি বোঝাচ্ছি? স্থূল সংকেত বলতে আমরা বোঝাচ্ছি সরল অনুপাত, সরল অনুপাত। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ হিসেবে দেখো আমি কি লিখেছি। উদাহরণস্বরূপ আমি গ্লুকোজের কথা বলেছি। গ্লুকোজ হচ্ছে C6H12O6। তো এটা একটা আণবিক সংকেত। কিভাবে এটা আণবিক সংকেত? কারণ এটা দিয়ে বোঝা যাচ্ছে গ্লুকোজের অণুতে 6টা কার্বন পরমাণু, 12টা হাইড্রোজেন পরমাণু এবং 6টি অক্সিজেন পরমাণু আছে। বাট
যদি বলো এটা স্থূল সংকেত কত, তখন কি করতে হবে, এটাকে কেটে কুটে ছোট বানাতে হবে। তাহলে 6 12 6, 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে কাটলে এটা কত হবে 1, এটা কত হবে 2, এটা হবে কত 1। তো নিচে 1 থাকলে লিখতে হয় না ভাইয়া। তাহলে গ্লুকোজের স্থূল সংকেত কত, গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2O। CH2O কেন, কারণ যদি 6 দিয়ে গুণ করো এটা হবে C6, এটা হবে H12, এটা হবে O6। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের ক্ষেত্রে আমাদের এই যে গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে CH2, কিন্তু গ্লুকোজের আণবিক সংকেত কি C6H12O6। কারণ স্থূল সংকেত দিয়ে কোনো একটা যৌগের প্রকৃত সংখ্যা নির্দেশ পেতেও পারে, নাও পেতে পারে, বাট আণবিক সংকেত দিয়ে সবসময় কোনো একটা যৌগের প্রকৃত সংকেত নির্দেশ করে, বা একটা যৌগের মধ্যে আসলে কয়টা পরমাণু আছে সেটা আণবিক সংকেত দিয়ে নির্দেশ করে। তবে হ্যাঁ, কিছু কিছু যৌগ আছে যেগুলো স্থূল সংকেত আর আণবিক সংকেত সেম, যেমন সালফিউরিক অ্যাসিড। কেন বলতো, কারণ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এদের সবাইকে তুমি একটা কমন জিনিস দিয়ে কাটতে পারবে না, কারণ হাইড্রোজেন 2টা, অক্সিজেন 4টা। তুমি বললা হ্যাঁ ভাই আমি 2 দিয়ে কাটবো, বাট সালফারের তো 1টা, 2 দিয়ে কাটবা কেন? তার মানে যে সকল যৌগ এরকম, মানে যাদের সবগুলা পরমাণুর সংখ্যাকে তুমি একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারবা না, তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই বা সেম। যেমন আমি যদি বলি পানি H2O, এটা স্থূল সংকেতও H2O, এটা আণবিক সংকেতও H2O। বাট আমি যদি বলি H2O2, হাইড্রোজেন পার অক্সাইড, ভাই এটার আণবিক সংকেত এইটা H2O2। বাট যদি বলো এটা স্থূল সংকেত কি, এটা স্থূল সংকেত কিন্তু 2 দিয়ে 2টাকে কাটা যায়, এটা স্থূল সংকেত হচ্ছে HO। তাহলে স্থূল সংকেত হচ্ছে যেগুলো আমরা সরল অনুপাত করতে পারবো, ক্ষুদ্রতম সংখ্যার সরল অনুপাত করতে পারবো, সেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। আর যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যার সরল অনুপাত করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো আণবিক সংকেত। তো আমি আশা করি তোমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেতের কনসেপ্টটা ধরতে পেরেছো, ঠিক আছে? তাহলে আমরা এখন পড়তেছি স্থূল সংকেত নিয়ে। তো স্থূল সংকেত নিয়ে আমরা যদি পড়াশোনা করি, দেখো মনে করো একটা যৌগে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, যাদের অনুপাত 2:4:2। তো এটা হচ্ছে তার প্রকৃত অনুপাত। তাহলে এটা স্থূল সংকেত কি হবে, 2কে 2 দিয়ে কাটলে হবে 1, 4কে 2 দিয়ে কাটলে হবে 2, 2কে 2 দিয়ে কাটলে হবে 1। অর্থাৎ এই 2:4:2 এই বেটাকে তুমি কি লিখতে পারো, 1:2:1। অর্থাৎ স্থূল সংকেত হবে CH2O। কারণ 2:4:2 কে সরল করলে 1:2:1 লেখা যায়। সরল করা মানে কি, ছোট করে নেওয়া, এমন সংখ্যা দিয়ে ভাগ করা যেটা দিয়ে সবগুলা সংখ্যাকেই ভাগ করা যাবে। যেমন 2 4 2, এদের প্রত্যেককেই 2 দিয়ে ভাগ করা যায়। যেহেতু এদের প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যায়, সো 2 দিয়ে ভাগ করলে 2কে 2 দিয়ে কাটলে হবে 1, 4কে 2 দিয়ে কাটলে হবে 2 এবং 2কে 2 দিয়ে কাটলে হবে 1। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি, যদি কোনো একটা যৌগের আণবিক সংকেতের অনুপাত হয় 2:4:2, তাহলে তার স্থূল সংকেতের অনুপাত হবে 1:2:1। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো সুতরাং স্থূল সংকেত হলো কোন যৌগের রাসায়নিক সংকেত। স্থূল সংকেত কি, কোন একটা যৌগের রাসায়নিক সংকেত যা পরমাণু সমূহের সরল অনুপাত প্রকাশ করে। প্রকৃত সংখ্যা প্রকাশ করতেও পারে, নাও করতে পারে। যদি সালফিউরিক অ্যাসিড বা ক্যালসিয়াম কার্বনেট, ধরো লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, এটার কিন্তু স্থূল সংকেত যা, আণবিক সংকেতও তা। কেন? কারণ এটাকে তুমি আর সরল অনুপাত বানাইতে পারবা না, ঠিক আছে? তারপরে মনে করো আমি যদি বলি ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটার স্থূল সংকেত যা, আণবিক সংকেতও তা। এটাকে তুমি আর চেঞ্জ করতে পারবা না। বাট আমি যদি তোমাদেরকে বলি H2C2O4, এই বান্দার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, তাহলে এটার আণবিক সংকেত হচ্ছে এইটা H2C2O4, এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে এই বান্দার স্থূল সংকেত কি, HCO2, ঠিক আছে? HCO2। কেন? কারণ এটাকে 2 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটা যায়, এটাকে 2 দিয়ে কাটা যায়। তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 1, এটা হবে 1, অক্সিজেন হবে 2। তাহলে যেই জিনিসগুলোকে আমি একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটাকেই ভাগ করতে পারবো, সেটার স্থূল সংকেত আর আণবিক সংকেত ভিন্ন ভিন্ন হবে। আর যদি একটা ছোট সংখ্যা দিয়ে আমি সবগুলোকে যদি কাটাকাটি করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে স্থূল সংকেত আর আণবিক সংকেত একই হবে।
আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে দেখো এই আণবিক সংকেতের কথা চলে আসছে। তো অলরেডি তো আমি স্থূল সংকেতের মধ্যে আণবিক সংকেত পড়াই ফেলছি। আণবিক সংকেত হলো একটা রাসায়নিক যৌগের অণুতে উপস্থিত বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা নির্দেশকারী সংকেত। এটি একটি যৌগের অণুর গঠন বর্ণনা করে। অণুর গঠন বর্ণনা করে, যেমন পানির আণবিক সংকেত H2O, যেটা নির্দেশ করতেছে পানিতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। ঠিক আছে, সংক্ষেপে আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে একটা যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা, প্রকৃত সংখ্যা নির্দেশ করে। যৌগের অণুর গঠন সম্পর্কে ধারণা দেয়। মৌলের প্রতীক এবং পরমাণুর সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। যেমন H2O যখন লিখতেছো তখন মৌলের প্রতীক কি? হাইড্রোজেন মৌলের প্রতীক কি? হাইড্রোজেন H। অক্সিজেন মৌলের প্রতীক কি? অক্সিজেন O। আর পরমাণুর সংখ্যা হাইড্রোজেন 2 দিয়ে কি বোঝাচ্ছে? হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেনের নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ অক্সিজেন আছে 1টা। তাহলে আণবিক সংকেত দিয়ে আমরা আসলে জানতে পারি কোন একটা যৌগে কোন কোন পরমাণুগুলো আছে এবং তাদের প্রকৃত সংখ্যা কত। স্থূল সংকেত দিয়েও আমরা জানতে পারি কোন একটা যৌগে কোন কোন পরমাণু আছে, বাট তাদের প্রকৃত সংখ্যা জানতে পারি না। যেমন দেখো বেনজিনের স্থূল সংকেত CH, তুমি বুঝছো বেনজিনের মধ্যে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, বাট বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। এখন তুমি আরো ভালোভাবে বুঝছো বেনজিনে কার্বন হাইড্রোজেন আছে প্লাস বেনজিনে 6টা কার্বন 6টা হাইড্রোজেন পরমাণু আছে। বাট এইখানে দেখলে তুমি কি বুঝবা? বেনজিনে একটা কার্বন একটা হাইড্রোজেন পরমাণু আছে না, বেনজিনে প্রকৃতপক্ষে 6টি কার্বন পরমাণু এবং 6টি হাইড্রোজেন পরমাণু থাকে। আর বেনজিনের স্থূল সংকেত দিয়ে আমরা শুধু বুঝতে পারবো বেনজিনটা কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, বাট কার্বন আর হাইড্রোজেন কয়টা করে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে একদম বেসিক যে পার্থক্য, যে আণবিক সংকেত দিয়ে আমি মৌলের প্রতীকের সাথে মানে কোন কোন মৌল দিয়ে একটা যৌগ তৈরি সেটা জানার সাথে সাথে মৌলের সঠিক সংখ্যাটা জানতে পারি আণবিক সংকেতের মাধ্যমে। স্থূল সংকেতের মাধ্যমে আমরা শুধু মৌলের নামগুলো জানতে পারি যে এই এই মৌলগুলো দিয়ে যৌগটা তৈরি, বাট মৌলের প্রকৃত সংখ্যা আমরা সবসময় জানতে পারি না, সবসময় জানতে পারি না। ঠিক আছে, তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। যেমন দেখো মিথেন CH4, এখন দেখো মিথেনের ক্ষেত্রে মিথেনের কিন্তু আণবিক সংকেত যা স্থূল সংকেত তা, কারণ কি? কারণ মিথেনের স্থূল সংকেত CH4, কিন্তু আণবিক সংকেত দিয়ে বুঝতে পারছো এখানে একটা কার্বন 4টা হাইড্রোজেন আছে। অক্সিজেন দিয়ে বুঝতে পারছো এখানে 2টা অক্সিজেন পরমাণু আছে। গ্লুকোজের স্থূল সংকেত দেখে আণবিক সংকেত দেখতে বুঝতে পারছো এখানে 6টা কার্বন 12টা হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন পরমাণু আছে। বাট গ্লুকোজের যদি আমরা স্থূল সংকেত লিখতাম, গ্লুকোজের স্থূল সংকেত CH2O, এটা দেখলে তোমার কাছে মনে হবে গ্লুকোজের বোধহয় একটা কার্বন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণু এবং 1টি অক্সিজেন পরমাণু আছে, বাট না, এটা রং। স্থূল সংকেত দিয়ে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারবো যে গ্লুকোজে আমাদের কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই 3টা মৌল দিয়ে তৈরি এবং এদের অনুপাত 1:2:1। তার মানে কার্বন যতটা আছে গ্লুকোজে, অক্সিজেনও ততটা আছে আর হাইড্রোজেন আছে তার দ্বিগুণ। খেয়াল করো, কার্বন আছে 6টা, অক্সিজেনও 6টা, হাইড্রোজেন আছে তার দ্বিগুণ, 6 দুগুণে 12টা। এইটা তুমি আইডিয়া করতে পারবা, বাট স্থূল সংকেত দিয়ে তুমি প্রকৃত সংখ্যা সব সময় জানতে পারবে না। তো আশা করি আমরা স্থূল সংকেত আণবিক সংকেতের সংজ্ঞা বুঝেছি, স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে বেসিক পার্থক্য বুঝেছি। এইগুলো আমাদের পরীক্ষাতে ক খতে আসে এবং স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে পার্থক্যের একটা পার্থক্য আমি লিখে দিয়েছি। এটা কষ্ট করে তোমরা বাসায় মুখস্থ করে ফেলবা। এটা পরীক্ষার সময় তোমরা এটা ছক আকারে আঁকবা, মানে টেবিল আকারে, এই পাশে স্থূল সংকেত এই পাশে আণবিক সংকেত। ভাইয়া একসাথে লিখে ফেলছি, মানে 1 2 3 পয়েন্ট আকারে লিখছি, বাট আমি তোমাদেরকে পরামর্শ দেব পরীক্ষার সময় তোমরা এই পাশে স্থূল সংকেত এই পাশে আণবিক সংকেত পার্থক্যের বিষয় এইভাবে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাজিয়ে লিখবা, যাতে করে সারা ফুল মার্কস দিতে বাধ্য হয়। ঠিক আছে, যেমন দেখো কোন যৌগের অনুষ্ঠিত প্রতিটি মৌলের পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে প্রতীকের মাধ্যমে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে যৌগটি আণবিক সংকেত বলে। তার মানে আণবিক সংকেতের মাধ্যমে আমরা প্রকৃত সংখ্যা প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারি। অপরদিকে স্থূল সংকেতের মাধ্যমে কি হয়? পরমাণুগুলো সরল অনুপাত প্রকাশ করে। তাহলে স্থূল সংকেত সরল অনুপাত প্রকাশ করে, প্রকৃত সংখ্যা প্রকাশ করতেও পারে নাও পারে, বাট আণবিক সংকেত দিয়ে সবসময় আমরা একটা যৌগের মৌলের পরমাণুর প্রকৃত সংখ্যা জানতে পারবো। তারপর আণবিক সংকেত দ্বারা বিভিন্ন যৌগে মৌলের পরমাণু সময়ের প্রকৃত সংখ্যা জানা যায়, আর স্থূল সংকেত দিয়ে পরমাণু সময়ের প্রকৃত সংখ্যা জানা যায় না। তারপর আণবিক সংকেত মৌলেরও হতে পারে, যৌগেরও হতে পারে, তবে স্থূল সংকেত শুধুমাত্র যৌগের হতে পারে, মৌলের স্থূল সংকেত হয় না। কেন? কারণ স্থূল সংকেত হতে গেলে মিনিমাম 2টা মৌল লাগবে।
এখন মৌল তো একা, যৌগ না হলে দুইটা একাধিক মৌল থাকবে না, তার মানে যৌগ না হলে স্থূল সংকেত বের করা যায় না। তারপর একটি আণবিক সংকেত, আল্লাহর দুনিয়ায় কোনো একটা যৌগের আণবিক সংকেত আরেকটা যৌগের হতে পারবে না, মানে একজনের প্রপার্টি আরেকজনের হতে পারবে না। অর্থাৎ একটি আণবিক সংকেত কেবল একটি নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে হয়। যেমন এসিটিলিন, এসিটিলিনের আরেক নাম হচ্ছে ভাইয়া ইথাইন। এসিটিলিনের আণবিক সংকেত C2H2, বেনজিনের আণবিক সংকেত C6H6। এখন তুমি যদি বলো যে স্যার C6H6 আর কারো আণবিক সংকেত আছে কিনা, উত্তর হচ্ছে না। এই আল্লাহর দুনিয়ায় বেনজিনের আণবিক সংকেত একমাত্র C6H6, আর কারো আণবিক সংকেতই C6H6 নয়। কিন্তু একটি স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। যেমন দেখো এসিটিলিন যেটা বলছো, এসিটিলিন বা ইথাইন, এই এসিটিলিন, এসিটিলিনের অপর নাম ইথাইন, অপর নাম হলো ইথাইন। ঠিক আছে, এই নামগুলি একটু মনে রাখো যে ইথাইনকে আমরা আদর করে এসিটিলিন বলে ডাকি। ঠিক আছে, তাহলে এসিটিলিন বা ইথাইন এবং বেনজিন উভয়েরই আণবিক সংকেত বিভিন্ন, বাট দুইজনেরই স্থূল সংকেত সেম CH। কিভাবে? এখানে 2 দিয়ে কাটলে CH, এখানে 6 দিয়ে কাটলে CH। তাহলে স্থূল সংকেত একাধিক যৌগের একই রকম স্থূল সংকেত হতে পারে, বা একাধিক যৌগের স্থূল সংকেত সেম হতে পারে, কিন্তু আল্লাহর দুনিয়ায় আণবিক সংকেত কখনোই একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে বাসায় অবশ্যই ভালো করে পড়বা, এই লেভেলে পড়াশোনা করবা যাতে করে তুমি আরেকজনকে বুঝাইতে পারো। কারণ পরীক্ষার হলে যখন আসবে ক্ষতে আসতে পারে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো, তখন তুমি যে পার্থক্য যদি লিখতে না পারো তাহলে কিন্তু তোমার 2 নাম্বার বাদ। আমরা একটা কমন টেন্ডেন্সি, কমন প্র্যাকটিস দীর্ঘদিন ধরে প্রায় মানে এই যে ব্যাচ অনলাইন বলো অফলাইন বলো পড়ানোর অভিজ্ঞতার কারণে যেটা বুঝতে পেরেছি, যেটা অ্যানালাইসিস করে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা পরীক্ষার হলে যায় 35 নাম্বারের প্রিপারেশন নিয়ে। ঠিক আছে, 2026 যারা এসএসসি 2026 বর্তমানে যারা ক্লাস 10-এ আছো, তোমাদের পরীক্ষা পদ্ধতিটা একটু চেঞ্জ হয়েছে। আমি ওভারঅল সৃজনশীল পদ্ধতির কথা বলতেছি, তোমাদের পদ্ধতি তো কিছুটা চেঞ্জ আসছে, তাই না? তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ঢোকানো হয়েছে, মানে কিছুটা চেঞ্জ আসছে, বাট ওভারঅল আমি যদি এর আগের বছরগুলোর কথা যদি বলি, তোমরা স্টুডেন্টরা সবাই হচ্ছে পরীক্ষা প্রিপারেশন নিয়ে যাও, উদ্দীপকের উপর প্রিপারেশন নিয়ে যাও। উদ্দীপক দিয়ে কিন্তু ভাইয়া শুধুমাত্র গরুর গ আর ঘোড়ার ঘ, মানে 3 এবং 4 টোটাল কত 7 নাম্বারের প্রস্তুতি নিয়ে তুমি যেতে পারবা। তার মানে সবচেয়ে বেস্ট প্রস্তুতি নিয়েও তুমি যদি উদ্দীপকের উপর বেস করে তুমি যদি পড়াশোনা করো, বা উদ্দীপক বেসে যদি তুমি যদি তোমার যদি পুরো এসএসসি লাইফটাকে যদি কাটিয়ে দাও, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি 5টা প্রশ্নের উত্তর করতে হয় 50, তুমি কিন্তু 35 নাম্বারের পুঁজি নিয়ে যাচ্ছ। 5 7 35, একদম সহজ হিসাব যে আমরা পরীক্ষার হলে যাচ্ছি 35 মার্কস নিয়ে। 35 মার্কস নিয়ে তুমি যদি যাও, তুমি 15 নাম্বার অলরেডি তুমি বাদ দিয়ে দিছো। কেন? কারণ হচ্ছে আমাদের একটা কমন টেন্ডেন্সি যে স্যার মুখস্থ করতে ভাল লাগে না। এখন কথা হচ্ছে ঠিক আছে মুখস্থ করতে ভাল লাগে না, আমি মানছি, বাট কথা হচ্ছে তোমাকে গরুর মতো মুখস্থ করতে বলে নাই কিন্তু কেউ। তুমি মাঝে মধ্যে এই জিনিসগুলো পড়বা, মাঝে মধ্যে রিডিং পড়বা, দেখবে পড়তে পড়তে দেখবে 1 মাস 2 মাস 3 মাস আস্তে আস্তে তুমি চাইলেও জিনিসগুলো ভুলতে পারতেছো না। সিম্পল একটা বিষয়, তুমি যদি মেইন থিমটা বুঝে যদি পড়তে পারো, অন্ততপক্ষে পরীক্ষার হলে তুমি গুছিয়ে লিখে দিয়ে আসতে পারবা। ঠিক আছে, ক নাম্বারটা মুখস্থ করে যাওয়াটাই বেটার, জ্ঞানমূলক প্রশ্ন যেটা সেটা মুখস্থ করে যাওয়াটাই বেটার। খ নাম্বারটা তুমি যদি বারবার যদি বইটা যদি রিডিং করো, বা যে প্রশ্নগুলো গতানুগতিক আমাদের বোর্ড সিকিউতে বেশি আসে, ওই সিকিউ ওই খ নাম্বারগুলো বা ওই অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি যদি বারবার যদি পড়ে যাও, তাহলে দেখবে একটা সময় তুমি এগুলো লিখতে পারতেছো। পড়বা প্লাস লিখবা, অবশ্যই লিখতে হবে। সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তোমরা, আমি কখনোই সায়েন্স বলছি না, শুধু সায়েন্স আর কমার্স সবাইকেই আসলে একবার পড়াচ্ছে মানে 20 বার পড়াচ্ছে, একবার লিখে ফেললে সেটা বেশি মনে থাকে, এটা একদম সাইন্টিফিক্যালি প্রুভেন। ঠিক আছে, মানে লেখার উপর কোনো মানে জুড়ি নাই, লেখার উপর আসলে কোনো ওষুধ নাই। পড়াশোনা মানে পড়া লেখা না, আসলে লেখাপড়া। হ্যাঁ, লেখাপড়া, কারণ হচ্ছে লেখাটা অনেক ফ্যাক্ট, লিখতে থাকলে তুমি হচ্ছে তোমার মাইন্ড অনেক বেশি ক্যাপচার করে, তোমার ব্রেন সেল হচ্ছে তখন অনেক বেশি অ্যাক্টিভ থাকে। পড়লে যতটুকু মনে থাকে, লিখলে তার থেকে বেশি মনে থাকে। লিখতে পড়বা, ঠিক আছে, লিখতে পড়বা। আসলে তোমাদের তো আর কোনো কাজ আমি দেখি না। হ্যাঁ, তোমরা কি করো, এই যে মোবাইলটা হাতে নিছো, মোবাইলটা হাতে নিয়ে মনে করো বসছো, এই যে রাত 10টার সময় ভাত টাত খায় মোবাইলটা হাতে নিয়ে শুয়েছো, তুমি দেখতেছো রাত 1টা 2টা বেজে গেছে। এই যে সময়টা লস, এই সময়টা আসলে এই বয়সে লস করার কথা না। ঠিক আছে, এই বয়সে এই সময়টা লস করবে না। তুমি যদি রাতে যদি তাড়াতাড়ি শুয়ে যাও, তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, আর না হলে রাতে পড়ো সকালে, মানে কিন্তু এজ এ মুসলিম আমাদের আসলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাই উত্তম। ঠিক আছে, তাই পরামর্শ দিব রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবে। মানে শোয়ার পরে মোবাইলটা হাতে নেওয়ার তো আসলে কোনো মানে নেই, তাই না?
তোমাদের বয়সে তো এরকম আমরা করি নাই, আমরা আসলে মোবাইলই চিনতাম না তখন, মোবাইল পাই নাই আমরা তখন, ঠিক আছে? এখন তো তোমরা অনেক স্মার্ট হয়ে গেছো, মোবাইল হাতে আছে, তো মোবাইল দিয়ে আসলে তোমাদের ক্ষতি হয়েছে সত্যি কথা বলতে, মানে মোবাইলটা যে পারপাসে ইউজ করা উচিত সেই পারপাসে ইউজ করতেছো না। হ্যাঁ, এখন অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমরা পড়াচ্ছি, মোবাইলটা ইউজ করতেই হয়, ঠিক আছে, ভালো কথা, বাট মোবাইলটা হাতে নিচ্ছ ক্লাস করার জন্য, কিন্তু ক্লাস করতেছো না, তুমি হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে রিলস দেখে, ভিডিও দেখে তুমি সময় নষ্ট করতেছো। বাবা মা বুঝতেছে যে আমরা হচ্ছে পড়তেছি, বাট আমরা আসলে পড়তেছি না, দিন শেষে ফাঁকিটা আসলে তুমি তোমাকে দিচ্ছ, ঠিক আছে? কারো কিছু ক্ষতি হবে না, কারো কিছু আসবে যাবে না। তো আমি যেটা বলছিলাম, কখতে প্রচুর গুরুত্ব দিতে হবে ভাইয়া, না হলে এ প্লাস আসবে না সহজ হিসাব। কারণ কি, তুমি যদি 15 বাদ দিয়ে যদি পরীক্ষার হলে যাও, তুমি মনে করতেছো আমি পাশের জন থেকে দেখবো, তুমি বিশ্বাস করো, 100% বিশ্বাস রাখো, পাশের জন্য ভাবছে তোমার থেকে দেখবে, মিলাই নিও, পরীক্ষার হলে গিয়ে মিলাই নিও। হ্যাঁ, তুমি দেখবে যে পুরো হল, পুরো এক্সাম হলে কেউ কখন করে আসে না, এইরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে সবাই, প্রত্যেক বছর যারা পরীক্ষা দেয় এই ঝামেলাটার মধ্যে পড়ে, ঠিক আছে? পরে আসতে পরে তুমি বলবে যে আমার সাথে যারা বসছে তারা সব গাধা। অ্যাকচুয়ালি তারা গাধা না, তুমি গাধা, মানে তাদের উপর ভরসা করে তুমি পরীক্ষার হলে যাবা কেন? আমার কথাটা বুঝতে পারছো আশা করছি। মানে তারা গাধা বললে তো এটা ভুল হবে, আসলে তুমি গাধা। তুমি গাধা কেন? তুমি গাধা, তুমি গাধি, তুমি গাধা, তুমি গাধি, কারণ হচ্ছে তুমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তুমি হচ্ছে পরীক্ষার হলে গেছো পরীক্ষা দিতে। সে তো তোমাদের বলে না যে আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে তুমি পরীক্ষা দিতে আসো, সেও আশা করছিল, সেও আরেক গাধা, মহাগাধি, যে তোমার থেকে দেখা লাগবে। তো তখন দুই গাধা দুই গাধি বৈশা কান্নাকাটি করবে, এছাড়া কোনো উপায় নেই। উদ্দীপক গুলা আনসার করতে পারলে ভালো, 35 আনসার করে বাসায় চলে আসবে, ওই 35 দিয়ে আসলে আমাদের এ প্লাস আসবে না। কারণ কি, তুমি 100তে পরীক্ষা দিতে যাচ্ছ না, তুমি প্রিপারেশন নিচ্ছ 85 মার্কের, 85 মার্কসের প্রিপারেশন নিলে তো তুমি 80 পাবা না। তার উপর এমসিকিউ আমরা হচ্ছে, মানে আমাদের এমসিকিউ তো একটা টেন্ডেন্সি খারাপ থাকে, আমরা শুধু মানে যে এমসিকিউ গুলো সহজ সেগুলো বেশি বেশি পড়ে যাই। আমরা উচ্চতর দক্ষতামূলক যে এমসিকিউ গুলো আছে, যে নিচের কোনগুলো সঠিক অপশন থাকে 1 2 2 3 1 3 1 2 3, এই এমসিকিউ গুলো আসলে আমরা পারি না, ঠিক আছে? এইগুলো পারি না কেন? কারণ আমরা মেইন বই পড়ি না, আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করি না, যার কারণে আমরা এই এমসি গুলো পারি না। অর্থাৎ আমি 25 নাম্বার এমসিকিউতে আমি আসলে 20 নাম্বারের প্রস্তুতি নিয়ে যাচ্ছি, কারণ পরীক্ষায় 5 নাম্বারের মতো মিনিমাম 25টা এমসিকিউর মধ্যে মিনিমাম 5টা এমসিকিউ আসবে উচ্চতর দক্ষতামূলক, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এখনো সময় আছে। যারা কিনা ক্লাস 9-এ আছেন তাদের তো সময় আছেই, যারা ক্লাস 10-এ আছো তোমাদের হচ্ছে এখনো আজকে আগস্টের 1 তারিখ, 5 মাসের দিকে, আর ওদিকে হচ্ছে মোটামুটি প্রায় 3 মাস, 8 মাস সময় কিন্তু আছে পরীক্ষার এখনো। 8 মাস পড়লে আসলে পড়ার কিছু থাকে না, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা পরে দেখো। তাহলে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, যেটা আজকের ক্লাসের মেইন থিম, সেটা হচ্ছে কি, শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়ের ধাপ। শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়ের ধাপ ডাইরেক্ট করবো। শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত, মাঝখানে কে আছে? স্থূল সংকেত। মানে শতকরা সংযুতি থেকে তুমি আল্লাহ দুনিয়ায় জীবনে কোনোদিন আণবিক সংকেত বের করতে পারবে না। ফার্স্টেই তুমি মাঝে একটা ব্রেক দিবা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো ধরো আমি সিলেট থেকে ঢাকা যাব, হ্যাঁ, আমি বেশিরভাগ ক্ষেত্রে সিলেটে উদাহরণ দিই, কারণ আমি সিলেটে পড়াশোনা করছি, সাস্টে পড়াশোনা করছি, এই জন্য ওখানকার উদাহরণটা বেশি আসে। তো মনে করো আমি সিলেট থেকে ঢাকা যাব, তুমি কিন্তু আসলে ওই যে মানে মাঝখানে যে জায়গাগুলো এগুলো বাদ দিয়ে যেতে পারবে না। ধরো আমি ধরলাম যে সিলেট থেকে ঢাকা গেলে আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, তো মাঝখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পড়ে, হ্যাঁ, তার মানে বিশ্ব রোডটাকে বাদ দিয়ে কিন্তু তুমি কিন্তু ঢাকা যেতে পারবে না। তার মানে ঠিক একইভাবে শতকরা সংযুতি থেকে তুমি যখন আণবিক সংকেত বের করতে যাবা, শতকরা সংযুতি হচ্ছে সিলেট, আণবিক সংকেত হচ্ছে ঢাকা, মাঝখানে স্থূল সংকেত আছে, তার মানে মাঝখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পড়ে, ঠিক আছে? তাহলে শতকরা সংযুতি থেকে যখন আমরা আণবিক সংকেত বের করতে যাব, মাঝখানে অটোমেটিক্যালি স্থূল সংকেত বের করেই আমাকে যেতে হবে। ওকে, তো আমরা একটু আগে স্টেপগুলো দেখি। স্টেপগুলো বাসায় আমি তোমাদেরকে বলবো, সুন্দর করে এই স্টেপগুলো একটা খাতায় লিখবা, এবং এই রিলেটেড ম্যাথগুলো যখন পড়বা, প্র্যাকটিস করবা, তখন ম্যাথের উত্তর দেখবা না, তুমি এই স্টেপগুলো দিয়ে ম্যাথটা করবা, করার পরে উত্তর মিলিয়ে দেখবা যে উত্তর মিলে গেছে, ইনশাআল্লাহ উত্তর মিলে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে উদ্দীপক দেয়া থাকে বা প্রশ্ন দেয়া থাকে, সেই প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে যৌগে মৌলের শতকরা সংযুতিটা দিয়ে দেওয়া থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটু কষ্ট কমাই দিবে, শতকরা সংযুতিটা দিয়ে দিবে। ধরো ইন কেস দিল না, তাহলে কি করতে হবে? এমন কিছু দিয়ে দিবে যেটা দিয়ে শতকরা সংযুতি বের করা যাবে। ভাই আজকে তোমাদেরকে 4টা সিকিউ করাবো মনে হয়, খুব সম্ভবত ওই 4টা সিকিউ করলে তুমি শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করার সমগ্র প্রসেসটা তুমি শিখে ফেলতে পারবা। তাহলে দেখো, প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে যৌগে মৌলের শতকরা সংযুতি দেয়া থাকে। যদি দেয়া থাকে তাহলে, আচ্ছা যদি একটু লেখা একটু ভুল লিখছি, প্রিন্টিং মিস্টেক, সরি, যদি দেওয়া না থাকে, ঠিক আছে, যদি দেওয়া না থাকে তাহলে মৌলের শতকরা সংযুতি বের করব। তার মানে হচ্ছে যদি মৌলের শতকরা সংযুতি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, যদি দিয়ে না দেয় আমাদের এখন মৌলের শতকরা সংযুতি বের করার মতো
মানে ক্যালমা চলে আসছে, তাই না, বা ক্যাপাবিলিটি চলে আসছে, সমস্যা নেই। পরে তাহলে 1 নাম্বার স্টেপ শেষ। ওকে, 1 নাম্বার স্টেপ আমরা পারবো, 1 নাম্বার স্টেপ আমরা পারবো, না পারলেও সমস্যা নেই, আমি যখন ম্যাথ করাবো একটু পরে তখন আমরা পারবো, কোনো প্যারা নেই। 2 নাম্বার স্টেপ দেখো, প্রত্যেক মোড়ে শতকরা সংযুতিকে দ্বিতীয় স্টেপে আমরা নিজ নিজ পারমাণবিক শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। আচ্ছা, ভাগ করব, বুঝলাম, হ্যাঁ, আপাতত টেনে যাই, পড়ে যাই। প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগ করলে আমি 3-4টা ভাগফল পাবো, প্রত্যেকটা মোড়ের জন্য আলাদা আলাদা ভাগফল পাবো। ওই ভাগফলগুলোর মধ্যে যেই ভাগফলটার মান সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম ভাগফল, ওই ক্ষুদ্রতম প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা সরল অনুপাত পেয়ে যাব। ওই সরল অনুপাত গুলা যে মৌলের জন্য যত পাইছি, ধরো তুমি সরল অনুপাত পাইছো হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 2, অক্সিজেনের জন্য 1, তাহলে হাইড্রোজেনের 1 হাইড্রোজেনের নিচে বসাবা, কার্বনের 2 কার্বনের নিচে বসাবা, অক্সিজেনের 1 অক্সিজেনের নিচে বসাবা। তার মানে সরল অনুপাত গুলোকে প্রত্যেকটা মৌলের প্রতীকের ডান পাশে নিচে বসাবো, এবং এই নিচে বসানোর মাধ্যমে আমাদের স্থূল সংকেতটা বের করা হয়ে যাবে। তাহলে দেখো 4 নাম্বার স্টেপে গিয়ে আমি স্থূল সংকেত পাচ্ছি। প্রথম স্টেপে শতকরা সংযুতি দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে বের করব। দ্বিতীয় স্টেপে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তৃতীয় স্টেপে যে ভাগফলগুলো পাবো সেই প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে সরল অনুপাত পাবো। ওই অনুপাতগুলোকে প্রত্যেকটা মৌলের নিচে যার যার অনুপাত যার যার নিচে যদি বসাই, ডান পাশে নিচে যদি বসাই, তাহলে আমরা স্থূল সংকেত পাবো। ঠিক আছে, 5 নাম্বার স্টেপে আমরা কি করব? একটা কথা মনে রাখবা, আণবিক সংকেত বের করতে বলছে, বাট উদ্দীপকে বা প্রশ্নে কোথাও আণবিক ভর দেওয়া নেই, তাহলে হরতাল, পরীক্ষা দিতাম না। মানে দিতাম না বলতে কি, মানে হচ্ছে আণবিক ভর না দিয়ে দিলে আণবিক সংকেত বের করা যায় না। মানে আণবিক ভর যদি দেওয়া না থাকে, তুমি পুরো প্রশ্নটা ছানবিন করে তল্লাশি করে দেখছো যে না কোথাও আণবিক ভর নাই, তুমি তখন স্যারের কাছে যাবে, স্যার আণবিক ভর দেওয়া নাই, আণবিক সংকেত আমি বের করতে পারবো না। একদম মানে আণবিক ভর দেওয়া না থাকলে যৌগের আণবিক সংকেত বের করা যাবে না সহজ হিসাবে। তার মানে অবশ্যই প্রশ্নে অবশ্যই এই দেখো অবশ্যই আণবিক ভর দিয়ে দিবে। আণবিক ভর না দিলে আণবিক সংকেত বের করা সম্ভব না, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। স্যার যতই জাতাজাতি করুক, চাপাচাপি করুক, সম্ভব না। আপনি মানে সরাসরি বলবা যে আমি 5 নাম্বার স্টেপে আমি পড়ে আসছি, আণবিক ভর দিয়ে দিলে আণবিক সংকেত বের করব, আণবিক ভর না দিলে আমি আণবিক সংকেত বের করতে পারবো না, সহজ। কারণ আপনি কি করবেন, কয় বোর্ডে যাক, শিক্ষা বোর্ডে যাক, যে এমন চেয়ে যাক, তোমার কি, তুমি অন্য প্রশ্নগুলো আনসার করবা। ঠিক আছে, ঠিক আছে, আণবিক ভর না দিয়ে দিলে আণবিক সংকেত বের করা যাবে না। এখন এই 5ম ধাপে যখন তুমি প্রশ্নের মধ্যে আণবিক ভরটা পেয়ে গেছো, তোমার মনটা শান্তি হয়ে গেছে। শান্তি হয়ে গেলে তোমার কি করবা, তুমি লিখবা প্রশ্ন মতে। প্রশ্ন মতে দিয়ে তুমি এই কথাটা লিখবা, তুমি যে 4 নাম্বার স্টেপে স্থূল সংকেত পাইছো, 4র্থ ধাপে যে স্থূল সংকেত পাইছো, প্রশ্ন মতে লিখবা স্থূল সংকেতের n গুণ সমান আণবিক ভর। ওই যে প্রশ্নে যে আণবিক ভরটা দিয়ে দিছে, ওই আণবিক ভরটা বসাবা ডান পাশে, আর স্থূল সংকেতকে n দিয়ে গুণ করে বসাবা বাম পাশে। বসানোর পর এই স্থূল সংকেতটার ভর বের করবা। স্থূল সংকেত মনে করো আছে, কথার কথা মনে করো CH2O, কথার কথা CH2O, তাহলে এটা আণবিক ভর বের করতে পারবে না, মানে স্থূল সংকেতটা স্থূল ভর বের করতে পারবে না। স্থূল সংকেতের স্থূল ভর বের করবা। কার্বনের পারমাণবিক ভর 12, হাইড্রোজেনের 1, দুইটা হাইড্রোজেন কি 2, 12 আর 2 কত 14, অক্সিজেনের কত 16, 14 আর 16 কত 30, তাহলে তুমি পাচ্ছ কত 30n। ধরো আণবিক ভর দেওয়া আছে 180, তাহলে 30n 30n ইকুয়াল টু 180। এখান থেকে তুমি n এর মান বের করতে পারবে না, মানে স্থূল সংকেতটাকে যদি আণবিক ভর দিয়ে যদি ভাগ করো, আণবিক ভরের নিচে যদি স্থূল ভরটা নিয়ে আসো, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, n এর মান পেয়ে যাচ্ছ। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এরপর 6 নাম্বার ধাপ সহজ। n এর মান একবার যখন তুমি পেয়ে যাবা, স্থূল সংকেত ইনটু n, এই যে কথাটা আছে, এই যে স্থূল সংকেত ইনটু n, এই জায়গায় 5 নং ধাপে প্রাপ্ত n এর মান, 5 নং ধাপে প্রাপ্ত n এর মান বসাই দিবা। বসায়া তারপরে n দিয়ে প্রত্যেকটা নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে দিবা। যেমন ধরো আমি এখানে লিখলাম, ধরো n এর মান আসছে ধরো 6, তো আমি স্থূল সংকেত কত পাইছিলাম CH2O, তাহলে এখানে 6 বসাবো, তাহলে এটা সমান আণবিক সংকেত কত আসবে, এই 6টা কার্বনের নিচেও বসবে, এই 6টা হাইড্রোজেনের নিচেও গুণ আকারে বসবে, তাহলে 6 দুগুণে 12, এই 6টা অক্সিজেনের নিচেও বসবে C6H12O6, এবং এইভাবে আমরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত আণবিক সংকেত পেয়ে যাব। তো আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি একটু এই কথাগুলো একটু লিখেই রাখি, হ্যাঁ, এগুলো আমি লিখে রাখি যাতে করে হচ্ছে তোমরা পরে রিলেট করতে পারো জিনিসগুলো। হ্যাঁ,
মানে এটা আমি হচ্ছে তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাইলাম আর কি। ওকে, এগুলো আমি উদাহরণ হিসেবে দেখাইছি। তাহলে এই হচ্ছে আমাদের শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়ের ধাপ। তাহলে আমরা শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এই শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করার ক্ষেত্রে আমরা আসলে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে এখন আমরা একটু দেখে ফেলি, যে আমরা কিভাবে শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করব। সেই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে এখন আমরা একটু দেখি। চলো, তাহলে আমাদের প্রথম ম্যাথ দেখো, এখন মজা লাগবে। দেখো প্রথম ম্যাথ দেখো, এ একটা যৌগ, যে যৌগটা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, এবং এই এ যৌগের আণবিক ভর হচ্ছে 180। বলছে, প্রথম প্রশ্নে বলছে উপরের যৌগটির উপাদান মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় কর। ঠিক আছে, কি বলছে? আণবিক ভর 180 এবং উপরের যৌগটির উপাদান মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আণবিক ভর দেওয়া আছে, শতকরা সংযুতি বের করতে বলছে। শতকরা সংযুতি কিভাবে বের করবা? এ হচ্ছে একটা যৌগ যা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। তাহলে আণবিক ভর হচ্ছে 180। শতকরা সংযুতি কি বের করা যাবে? এটা আমি বোধহয় একটু ভুল লিখছি। শতকরা সংযুতি আসলে দিয়ে দেওয়া উচিত ছিল আমার। হ্যাঁ, শতকরা সংযুতি আসলে এভাবে কি বের করা যায়? শতকরা সংযুতি আসলে দিয়ে দেওয়া উচিত ছিল। আণবিক ভর 180, ঠিক আছে। আণবিক ভর ঠিক আছে। শতকরা সংযুতি কিভাবে বের করব? কার্বন 12, আচ্ছা, এই প্রশ্নটার মধ্যে আমার মনে হয় এই প্রশ্নটার মধ্যে একটু ঝামেলা আছে, বুঝছো? এই প্রশ্নের মধ্যে কোন একটা ডাটা মিসিং আছে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের স্থূল সংকেত দিয়ে দেওয়া আসলে উচিত ছিল আবার। এটার মধ্যে একটু ঝামেলা আছে। ওকে, এটা আসলে বাদ দিই। এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে। এই প্রশ্নের মধ্যে আমি কোনো একটা ডাটা হয়তো বা মিসিং আছে, হয়তো আমি যেখান থেকে এটা তুলছি সেখানে হয়তো একটা ডাটা মিসিং আছে। ঠিক আছে, উপরে যৌগটির উপাদান মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয় করো। কারণ শতকরা সংযুতি বের করতে গেলে তো আমাদের কি লাগে? আমাদের হচ্ছে যৌগটার নাম লাগবে। আচ্ছা, এটা ভুল আছে। ওকে, এটা একটু ভুল আছে, এটা আমরা করব না, এটা আমি লিখে দিই, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ, এটা করার দরকার নেই। এই উদ্দীপকে ডাটাতে ভুল আছে। ওকে, ডাটাতে ভুল আছে, তো ডাটাতে ভুল আছে, এটা দরকার নেই, আমরা পরের গুলা করি। ভুল আছে, থাক, এটা লাগবে না। এটা তোমরা যখন পিডিএফ পাবা তোমরা দেখবে এটা ভুল আছে। ঠিক আছে, ওকে। তারপরে এই যে এটা ঠিক আছে। রাজু 17.04% সোডিয়াম, 47.41% সালফার দিয়ে একটা যৌগ তৈরি করছে। যৌগটার আণবিক ভর 270। প্রথম প্রশ্ন হচ্ছে, রাজু কিভাবে আয়তনমিতিক ফ্লাক্সে উদ্দীপকের যৌগের ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারে? এটা কিন্তু মোলার দ্রবণের অঙ্ক, এটা কিন্তু আজকের কনসেপ্টের অঙ্ক না। দেখো, ডেসিমোলার দ্রবণ, মোলার দ্রবণের অঙ্কের কথা তোমাদের মনে আছে? W = SVM ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, W = SVM ডিভাইডেড বাই 1000। আচ্ছা, 2টা মিনিট একটু অপেক্ষা করো, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, তারপরে আমরা শুরু করছি। ঠিক আছে।
আচ্ছা দেখো কি বলছে, রাজু কিভাবে আয়তনমিতিক ফ্লাক্সে উদ্দীপকের যোগের ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারে। তো ভাই এটা হচ্ছে আমাদের মোলার দ্রবণের কনসেপ্টের ম্যাথ। তো মোলার দ্রবণের কনসেপ্টের ম্যাথে আমরা আসলে কি পড়ছিলাম তোমাদের কি মনে আছে কিনা একটু দেখো। এটা গ নাম্বার হচ্ছে মোলার দ্রবণ কনসেপ্টের ম্যাথ। এখানে আমাদের শুধুমাত্র এই যে আণবিক ভর 270 এই জিনিসটা কাজে লাগবে। তো আমরা একটু লিখি, হ্যাঁ, এখানে আণবিক ভর যেটাকে আমরা বলি এম হচ্ছে 270। ঠিক আছে, প্রস্তুত করতে পারবে কিনা মনে রাখবা, যখনই প্রস্তুত করতে পারবে কিনা এই ধরনের কথা বলবে তখনই বুঝবা যে আমাদের হচ্ছে ভর বের করতে হবে, ডব্লিউ মানে আমরা উদ্দীপকের যে যৌগটা আছে সেটা কত গ্রাম ব্যবহার করলে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো আণবিক ভর দেওয়া আছে, ডেসিমোলার এটা কি, এটা হচ্ছে ঘনমাত্রা। আমরা পড়ছিলাম তাই না যে ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করা হয়, সলিউবিলিটি। আচ্ছা আবার একটু থামি, হ্যাঁ, আচ্ছা এখন দেখো
তাহলে ঘনমাত্রা হচ্ছে ডেসিমোলার। ভাই ডেসিমোলার মানে কি? আমরা পড়ছিলাম মোলার দ্রবণ মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রাবকে 1 মোল দ্রবণ, 1 মোল দ্রবণ। আর সেমি মোলার কি ছিল? 0.5 মোল দ্রবণ, মানে 0.5 মোলারকে আমরা বলি সেমি মোলার। ডেসিমোলার কাকে বলে? 0.1 মোলারকে বলে ডেসিমোলার। আর আরেকটা আমরা পড়ছিলাম সেন্টিমোলার, যেটার মানে কি 0.01 মোলার। তাহলে আমরা আণবিক ভর জানি, ঘনমাত্রা বের করলাম, আরেকটা কি? আয়তন। যেহেতু ডেসিমোলার দ্রবণ বলে ফেলছে, ডেসিমোলার দ্রবণ কখন হয়? যখন আয়তনটা 1 লিটার হয়। যখন আয়তনটা 1 লিটার হয়, তোমাকে বের করতে হবে কি? দ্রবের ভর। দ্রবের ভর, বা আমাদের যেহেতু এটা একটা যৌগ বলছে, তার মানে আমরা আসলে যৌগের ভর বের করব। যৌগটা এখানে দ্রব হিসেবে কাজ করতেছে, তাহলে আমরা বের করব যৌগের ভর W ইকুয়াল টু হোয়াট? হোয়াট। তাহলে এখানে আমি করি ম্যাথটা। দেখো আমরা জানি W ইকুয়াল টু SVM। এখানে 1000 দিয়ে ভাগ করব না। কেন ভাইয়া ভাগ করব না? কারণ আয়তনটা লিটারে দেওয়া। আয়তন যদি মিলিলিটারে দাও তাহলে হচ্ছে তোমাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিতে হবে। বাট যেহেতু এখানে আয়তনটাকে আমরা লিটারেই রেখেছি, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। তো আমরা কি করব? S এর মান কত? 0.1। S হচ্ছে 0.1 মোলার, V হচ্ছে 1 লিটার, এবং M হচ্ছে আণবিক ভর 270। তাহলে হিসাব করলে আমরা পাবো 27 গ্রাম। অর্থাৎ আমরা তখন কমেন্টে লিখে দিব যে রাজু 27 গ্রাম, যৌগটি 27 গ্রাম নিয়ে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারবে। আমরা এইভাবে লিখবো, রাজু আয়তনমিতিক ফ্লাক্সে উদ্দীপকের যৌগের, এই কথাটা লিখবো, রাজু আয়তনমিতিক ফ্লাক্সে উদ্দীপকের যৌগে 27 গ্রাম নিয়ে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরের ম্যাথটা দেখি। রাজুর প্রস্তুতকৃত যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। এটা নির্ণয় করা যাবে কেন? ওই যে শতকরা সংযুতি দেওয়া আছে, শতকরা সংযুতি দেওয়া আছে, সোডিয়াম দেওয়া আছে, সালফার দেওয়া আছে। এখন একটা কথা তোমাদের বলে রাখি, শোনো। ধরো কোনো একটা যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে, সবগুলো মিলে 100 হয় নাই, সবগুলো যোগফল 100 হয় নাই। যেমন দেখো সোডিয়াম কত? 17, এটা কত? 47। 17 আর 47 যোগ করলে কত? 64। মানে 100 হতে এখনো প্রায়, মানে যেহেতু আরো দশমিকের কিছু ভ্যালু আছে, 100 হতে এখনো প্রায় 35-এর উপরে বাকি, 35-36-এর মতো আরো বাকি। এরকম পর্যায়ে আমরা এটা মনে রাখবো যে যদি যতগুলো শতকরা সংযুতি দিয়ে দেওয়া আছে, যতগুলো মৌলের শতকরা সংযুতি দেওয়া আছে, সবগুলোর যোগফল যদি 100 না হয়, তাহলে 100 কিভাবে করব? বাকিটা কে দখল করবে? অক্সিজেন। মনে রাখবা যে আমাদের সব যতগুলো মৌলের শতকরা সংযুতি দেওয়া আছে, সবগুলোর যোগফল যদি 100 না হয়, তাহলে 100 করার জন্য যে জিনিসটা বাকি আছে, যে পরিমাণ বাকি আছে, সেই পরিমাণ শতকরা সংযুতি কে দখল করে আছে? অক্সিজেন। এটা সব সময় মাথায় রাখবেন। তাহলে আমরা ঘোড়ার ঘর ম্যাথটা আমরা একটু করি। দেখো, ঘতে ওই যে 6 স্টেপের ম্যাথ। তাহলে স্টেপ 1 আমি একটু নাম্বার দিয়ে করি। হ্যাঁ, স্টেপ 1। স্টেপ 1 এ আমরা কি করব? শতকরা সংযুতি দেয়া না থাকলে শতকরা সংযুতি বের করব, আর যদি দেয়া থাকে তাহলে সেটাই লিখবো। ভাই এখানে প্রশ্নে শতকরা সংযুতি দেয়া আছে, তাহলে আমরা লিখবো কার কার শতকরা সংযুতি দেয়া আছে? সোডিয়ামের শতকরা সংযুতি, পার্সেন্টেজ অফ সোডিয়াম 17.04%। তারপর দেওয়া আছে পার্সেন্টেজ অফ সালফার 47.41%। তারপরে আমরা লিখবো সুতরাং পার্সেন্টেজ অফ অক্সিজেন। অক্সিজেন কত ভাই? 100 থেকে বিয়োগ করে দিব। তাহলে সুতরাং, কারণ যেহেতু আর কোনো মৌল দেওয়া নাই, তার মানে বাকি 100 তে বাকি যা আছে সেটা অক্সিজেন ফিল আপ করবে। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি 100 মাইনাস 17.04 প্লাস 47.41। তাহলে সমান দিয়ে আমরা কত লিখতে পারি? এটা হচ্ছে 64.45, অর্থাৎ 35.55% আছে অক্সিজেন। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছে। এগুলো মনে রাখবো, এগুলো মনে রাখতে হবে যে যদি সবগুলো মিলে 100 না হয়, তাহলে 100 করার জন্য লাভ দিয়ে চলে আসবে কে? অক্সিজেন। এখন স্টেপ 2 কি? স্টেপ 2 তে কি বলা হয়েছিল? শতকরা সংযুতি বের করা হয়ে গেলে প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক দিয়ে ভাগ করতে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা
ভাগ করি। বাংলা কথা লিখবা, ঠিক আছে? বাংলা কথা তোমরা কিন্তু লিখতে চাও না। তাহলে ভাগ করলে আমরা কি পাবো? সোডিয়ামের অংশে পাবো, সোডিয়ামের শতকরা সংযুতি কত ছিল? 17.04। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। ভাগ করলে কত আসে? ভাগ করলে আসবে 17.04 ভাগ 23, 0.74। সালফার 47.41, সালফারের পারমাণবিক ভর 32, ভাগ করলে আসবে 47.41 ভাগ 32, 1.48। আর অক্সিজেন 35.55, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে ভাগ করলে আসবে 2.22। এখন দেখো এই যে অনুপাতগুলো আসছে, এগুলো কি সরল অনুপাত? না ভাইয়া, দশমিকে চলে আসছে। তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে? সরল অনুপাত বানাইতে হবে। তো ভাইয়া সরল অনুপাত কেমনে বানাইবা? এটাও তো একটা কথা, তাই না? সরল অনুপাত এখন আমরা কিভাবে বানাবো? তো সরল অনুপাত বানানোর উপায়টা আমরা একটু খেয়াল করি। তো সরল অনুপাত আমরা তাহলে কিভাবে বানাতে পারি? দেখো তো সরল অনুপাতটা তাহলে কিভাবে বানানো যায়। এটা হচ্ছে 0.74, এটা 74 যদি ধরো, 74, এটা যদি 148 ধরো, এটা যদি 222 ধরো, তাহলে দেখো 74-এর দ্বিগুণ হচ্ছে 148, তার দ্বিগুণ 74-এর 3 গুণ হচ্ছে কত? 222। তাহলে এই যে এই জিনিসটাকে এখন আমাদেরকে কি করতে হবে? সরল অনুপাত বানাইতে হবে। তো সরল অনুপাত কিভাবে বানাবো? তো সরল অনুপাত এইভাবে বানাইতে পারো, একটা কাজ করতে পারো যে প্রাপ্ত ভাগফলগুলোকে এখন ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করে দাও, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা এখন লিখি যে প্রাপ্ত 3 নাম্বার স্টেপ, দেখো 3 নাম্বার স্টেপ হচ্ছে প্রাপ্ত ভাগফল গুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। তো এখানে তিনটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 0.74। তাহলে সবাইকে 0.74 দিয়ে ভাগ করবা। তাহলে সোডিয়াম পাইছো 0.74 ভাগফল, এটাকে আবার ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করছো। তাহলে 0.74 কে 0.74 দিয়ে ভাগ করলে কত থাকে? 1, ঠিক আছে? তারপরে মনে করো সালফার, তাহলে আমাদের সালফার না, দাঁড়াও একটু বুঝে নিই জিনিসটা, কোথাও কি প্যাচ লাগছে? সোডিয়াম Na2, সোডিয়াম থায়োসালফেট Na2S4O6, Na2 দের এটা হয়ে যাবে 3, Na2S4, সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা দাঁড়াও, 4 দিয়ে যদি হিসাব করি, দের এটা হচ্ছে 1.48 ইন্টু 2, ক্ষুদ্র সংখ্যা, এটা হচ্ছে 2.22, Na2S4O6, সোডিয়াম থায়োসালফেট 2.22 ইন্টু 4, 2.22 ইন্টু 4, 8.88। আচ্ছা সমস্যা নেই, দেখো তাহলে Na, তারপর হচ্ছে আমাদের সালফার, হচ্ছে 1.48 ডিভাইডেড বাই 0.74, কাটাকাটি হলো হচ্ছে 2, এটা কাটলে 2 আসে ভাগ করলে। আর অক্সিজেন 2.22 ডিভাইডেড বাই 0.74, এটা আসবে 3। তাহলে এই যে 4 নাম্বার স্টেপে কি পাই আমরা? স্থূল সংকেত। স্থূল সংকেত কি? যার যার এই যে ক্ষুদ্রতম এই যে সরল অনুপাতগুলা, এই সরল অনুপাতগুলাকে আমরা যদি প্রত্যেকটা মৌলের ডান পাশে নিচে যদি বসাই, তাহলে আমরা কি পাবো? স্থূল সংকেত। তাহলে আমরা লিখব সুতরাং স্থূল সংকেত কি আসবে? সোডিয়াম হচ্ছে একটা, 1 লিখতে হয় না, সালফার হচ্ছে 2টা, অক্সিজেন হচ্ছে 3টা। তাহলে আমরা যে যৌগটা আণবিক সংকেত বের করতে চাচ্ছি, সেই যৌগের স্থূল সংকেত হচ্ছে Na2S2O3। এখন তাহলে আমরা কি করব? আণবিক সংকেত বের করবো। আচ্ছা জায়গা হবে না বোধহয়। আচ্ছা দেখো, আণবিক সংকেতের পার্টটা আমরা এই জায়গায় করে ফেলি, 5 নাম্বার স্টেপ আর 6 নাম্বার স্টেপ। তো 5 নাম্বার স্টেপে আমরা কি লিখবো? প্রশ্ন মতে কি লেখার কথা ছিল ভাইয়া? স্থূল সংকেতের n গুণ ইকুয়াল টু কি? আণবিক ভর।
স্থূল সংকেত এটার n গুণ ইকুয়াল টু আণবিক ভর। ভাই আণবিক ভর কত দেওয়া আছে? এই যে দেখো আণবিক ভর দেওয়া আছে 270 তাহলে স্থূল সংকেতের n গুণ ইকুয়াল টু 270। তাহলে বা এখন স্থূল সংকেত কি পাইছি আমরা? NaS2O3 এটা n গুণ ইকুয়াল টু 270। সরাসরি প্রথম লাইনে এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন স্থূল সংকেতে স্থূল ভর বের করবো। সোডিয়ামের ভর কত? আণবিক পারমাণবিক ভর 23। সালফার কত? 32, দুইটা সালফার আছে, তাহলে 32 দুগুণে 64। অক্সিজেন কত? 16, তিনটা অক্সিজেন আছে, 3 16 48 ইন্টু n সমান 270। বা তাহলে যোগ করলে কত আসে? 64 আর 48 যোগ করলে 112, 135। 135 n ইকুয়াল টু 270। তাহলে n এর মান কত? 270 কে যদি 135 দিয়ে কাটো n এর মান পাবা 2। তাহলে আমরা 6 নাম্বার স্টেপে লিখবো। সুতরাং যৌগটার আণবিক সংকেত 6 নাম্বার স্টেপে কি করতে হয়? n এর যে মান পাইছো সেটাকে স্থূল সংকেত দিয়ে গুণ করে দিবা। তাহলে যৌগটার আণবিক সংকেত আসবে NaS2O3 NaS2O3 এটার সাথে n এর মান 2। তাহলে হিসাব করলে কত আসবে? Na2S4O6। এবং এই যৌগের নাম কি জানো? এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। সোডিয়াম টেট্রাথায়োনেট। অনেকেই আছো এই জিনিসটা পারো যে এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। তাহলে খেয়াল করে দেখো আমরা কত সহজে আমরা হচ্ছে 6টা স্টেপে আমরা হচ্ছে পুরো ম্যাথটা কিন্তু আমরা করে ফেলতে পারছি। তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো যে আমাদের প্রথম স্টেপে আমরা কি বের করবো? শতকরা সংযুতি বের করব। যদি শতকরা সংযুতি দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, আর যদি শতকরা সংযুতি যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? বের করে নিব। এখানে দেওয়া ছিল, অক্সিজেনটা দেওয়া ছিল না, সেটা আমরা বিয়োগ করে দিয়েছি, 100 থেকে বিয়োগ করে বের করেছি। তারপর প্রত্যেক মৌলের শতকরা সংযুতি যেটা পাইছো সেটাকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা। তারপর যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ক্ষুদ্রতম সেটা দিয়ে সবাইকে ভাগ করবা। ভাগ করলে তুমি যে সংখ্যাগুলো পাবা প্রত্যেকটা সংখ্যাকে যদি প্রত্যেকটা মৌলের নিচে যদি বসায় দাও ডান পাশে, তাহলে তুমি পেয়ে যাবা স্থূল সংকেত। তারপর 5 নাম্বার স্টেপে প্রশ্ন মতে স্থূল সংকেত ইনটু n গুণ সমান আণবিক ভর, সেখান থেকে তুমি n এর মান বের করবা। 6 নাম্বার স্টেপে n এর মান যদি বসায় দাও তাহলে ফাইনালি তুমি আণবিক সংকেত পেয়ে যাবে। তো দেখো খুবই সিম্পল ম্যাথ। তো এরকম আরো মনে হয় 2টা ম্যাথ মনে হয় আছে, তো আমরা একটু করে ফেলি দেখো ম্যাথগুলা, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে দেখো এই ম্যাথটা দাও। এই ম্যাথে কি বলছে খেয়াল করো। এই ম্যাথে আমাদেরকে বলছে সোডিয়াম সালফেট যেটা 100 ml 2.84 গ্রাম দেওয়া আছে, এবং এ পাত্র দিয়ে আমাদের গরুর গতে বলছে এ পাত্রের দ্রবণের মোলারিটি নির্ণয় করো। মোলারিটি মানে কি ভাইয়া? ঘনমাত্রা, S বের করতে বলছে। তো আমরা জানি W ইকুয়াল টু SVM/1000। এখানে যেহেতু ml এ আছে, এই যে ml এটা কিসের মান? এটা হচ্ছে V এর মান। আর এই যে 2.84 গ্রাম এটা কিসের মান? W এর মান। এই যে সোডিয়াম সালফেট দেওয়া আছে এটার আণবিক ভর কত? সোডিয়াম সালফেটের আণবিক ভর মুখস্থই রাখতে পারো, এটা আণবিক ভর হচ্ছে 142, ঠিক আছে? আর না থাকলে ওই সোডিয়াম 2টা 23 দুগুণে 46, সালফারে 32, অক্সিজেন 4 16 64, যোগ করে দিবে 142 চলে আসবে। তো আমরা জানি W ইকুয়াল টু SVM/1000। বের করতে হবে কি? S এর মান, ঘনমাত্রা। তাহলে বা S ইকুয়াল টু 1000 ইন্টু W ডিভাইডেড বাই Vm, বা S ইকুয়াল টু 1000 ইন্টু W কত? 2.84 গ্রাম, উদ্দীপকে দেওয়া আছে 2.84, V কত? 100 ml, আর M কত? 142। তো এখান থেকে হিসাব করলে আমরা ঘনমাত্রা পেয়ে যাবো। সুতরাং ঘনমাত্রা S ইকুয়াল টু মোলারিটি এককে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা মোলারিটি এককে প্রকাশ করে ফেলি। উপরে হচ্ছে 100 ইন্টু 2.84, নিচে হচ্ছে আচ্ছা উপরে হচ্ছে 1000, সরি উপরে হচ্ছে 1000 আর নিচে হচ্ছে 100 ইন্টু 142, তো 0.2 মোলার আনসার আসবে 0.2 মোলার। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে আমাদের বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুলে আসা প্রশ্ন, সেখান থেকে আমি নিয়েছি। তো এগুলা হচ্ছে করলে তুমি হচ্ছে এই কনসেপ্টে যে কোনো ম্যাথ আসলে পারবে। তারপর দেখো ঘোড়ার ঘ, দেখো তাহলে এটা শেষ, এটা এতটুকু মোলারিটি। ঘোড়ার ঘ বলছে বিযোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই বিশ্লেষণ করো। তার মানে তুমি স্থূল ওই একই কথা 6 স্টেপের ম্যাথ করবা, করে দেখবা 4 নাম্বার স্টেপে যে স্থূল সংকেত পাবা সেটা যত আসবে আণবিক সংকেতও সেম আসবে। মানে বিযোগটার স্থূল সংকেত যা, আণবিক সংকেতও তা। তখন তুমি বলে দিবা আর কি, যেহেতু স্থূল সংকেত আর আণবিক সংকেত একই আসছে, অর্থাৎ বিযোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই।
তো দ্বিযোগের জন্য বের করতে মানে এই যে স্থূল সংকেত আণবিক সংকেত বের করবে এই জন্য কি কি দিয়ে দিছে দেখো, এই যে বলছিলাম আণবিক সংকেত বের করতে হলে আণবিক ভর দিয়ে দিতেই হবে, না দিলে হবে না। আণবিক ভর দেওয়া আছে 5 নাম্বার স্টেপে লাগবে, কিন্তু প্রশ্ন মতেতে আণবিক ভর লাগবে। আর কি দিছে, শতকরা সংযুতি দিয়ে দিছে। দেখো x হচ্ছে 11, পারমাণবিক ভর 11, সরি পারমাণবিক সংখ্যা 11, বাম পাশে নিচে যে থাকে সেটা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। 11 মানে কি, x হচ্ছে সোডিয়াম, y হচ্ছে 16 মানে কি সালফার, z হচ্ছে 8 মানে কি অক্সিজেন। তাহলে সোডিয়াম, সালফার, অক্সিজেন এবং এতে শতকরা সংযুতি দেওয়া আছে। তাহলে চলো আমরা বের করি প্রথমে মানে স্টেপ 1। এখানে x হলো সোডিয়াম, তারপর y হলো সালফার এবং z হলো অক্সিজেন। আগে এটা লিখে নিবা, ঠিক আছে? তাহলে সুতরাং তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি দেওয়া আছে, পার্সেন্টেজ অফ সোডিয়াম কত দেওয়া আছে দেখো, পার্সেন্টেজ অফ সোডিয়াম দেওয়া আছে 29.11%, 29.11%। তারপর পার্সেন্টেজ অফ সালফার যেটাকে y বলছে, তো এখন আমরা y লিখবো না কারণ আমরা অলরেডি ডিফাইন করে ফেলছি আর কি। y হচ্ছে 40.51%। আর পার্সেন্টেজ অফ অক্সিজেন এটা খুব সম্ভবত দেওয়া আছে 30.38%। তাও আমি একবার চেক দিয়ে দিই, হ্যাঁ 30.38%। ওকে, তাহলে 1 নাম্বার স্টেপ শেষ। 2 নাম্বার স্টেপে কি করবা, প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর, ভর মানে পারমাণবিক ভর, তোমরা আবার পরীক্ষায় পা লিখো না, পুরোটা লিখো, পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে আমরা কি পাবো, ভাগ করলে আমরা পাবো সোডিয়াম যেটা হচ্ছে 29.11 ভাগ করবো 23 দিয়ে। আচ্ছা পরে করতেছি, আনসারটা পরে বের করি। সালফার 40.51, সালফারের পারমাণবিক ভর 32, তাহলে ভাগ করতেছি 32 দিয়ে। অক্সিজেন 30.38, এটা পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করে দেখি কত আসে, 29.11 ভাগ 23, এটা হবে 1.2656 মানে 1.27। তারপর 40.51 ভাগ 32, এটাও আসবে 1.27। তারপর 30.38 ভাগ 16, এটা আসবে 1.89, ঠিক আছে 1.89। তাহলে আমরা এখন কি করব, প্রাপ্ত ভাগফলগুলোকে 3 নাম্বার স্টেপ ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব। প্রাপ্ত ভাগফল গুলোকে জায়গা আছে, আচ্ছা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। তো ভাগ করলে ক্ষুদ্রতম ভাগফল কত, 1.27। তাহলে সোডিয়াম আসবে 1.27/1.27, তার মানে 1। সালফার আসবে 1.27/1.27, তার মানে এটাও 1। অক্সিজেন আসবে 1.89/1.27, এটা ভাগ করলে 1.49 আসে, তার মানে 1.5। একটা ঝামেলা আছে, সরল অনুপাত করার পর 3 নাম্বার স্টেপে দশমিক থাকতে পারবে না। এখন দশমিক তুলতে গেলে কি করতে হবে, প্রত্যেকটা সংখ্যাকে নিকটবর্তী পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। নিকটবর্তী পূর্ণ সংখ্যা, এখন দেখো 1.5 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত, 3, কারণ 1.5 কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 3 আসে। তাহলে এখন আমরা কি করব, আমরা এদের সবাইকে এই জায়গায় একটু কাজ করতে হয় আর কি, মানে আগের অঙ্কে কেন করতে হয় না, কারণ আগের অঙ্কে সবগুলা পূর্ণ সংখ্যা চলে আসছিল 3 নাম্বার স্টেপে, মানে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করার পর সবগুলা পূর্ণ সংখ্যা চলে আসছিল। বাট এইখানে পূর্ণ সংখ্যা আসা নাই, একজন দশমিক তৈরি করে ফেলছে। তাহলে দশমিক করলে তাকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা পরিণত করতে হয় গুণ করে। তাহলে আমরা লিখি সরল অনুপাত করার জন্য প্রত্যেককে
2 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে কি আসবে? নিকটতম বা নিকটবর্তী পূর্ণ সংখ্যা আসবে। তাহলে 2 দ্বারা গুণ করলে সোডিয়াম কত হবে? সোডিয়াম হবে 2, কারণ 1 ছিল, তাহলে 2। তারপর সালফার কত আসবে? 2। অক্সিজেন কত আসবে? 3। এখন ঠিক আছে, তারপর কি করবো আমরা? 4 নাম্বার স্টেপ। তাহলে সুতরাং স্থূল সংকেত, কেন বলতো? কারণ স্থূল সংকেত, আণবিক সংকেত এগুলো দশমিকের হয় না, এই জন্য পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে স্থূল সংকেত কি? Na2S2O3। ঠিক আছে, এটা হচ্ছে স্থূল সংকেত। প্রশ্ন মনে আছে? প্রশ্নে কি বলছিল? স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। চলো আমরা দেখি স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই আসে কিনা। তাহলে 5 নাম্বার স্টেপ করি। 5 নাম্বার স্টেপে কি লিখবে? প্রশ্ন মতে স্থূল সংকেত ইনটু n। স্থূল সংকেত কত? স্থূল সংকেত হচ্ছে সোডিয়াম Na2S2O3। এটাকে যদি n দিয়ে গুণ করো তাহলে কি পাবা? আণবিক ভর। আণবিক ভর কত দেওয়া আছে ভাইয়া? আণবিক ভর দেওয়া আছে 158। তাহলে এখন এই যে স্থূল সংকেত, এই স্থূল সংকেতের স্থূল ভর বের করো, এটা 158 আসবে। সোডিয়াম হচ্ছে 23 দুগুণে 46, সালফার হচ্ছে 32 দুগুণে 64, অক্সিজেন হচ্ছে 3 × 48 ইন্টু n সমান 158। তো এই তিনটা যদি যোগ করো এখানেও 158 আসবে। তাহলে n এর মান যদি 1 হয় তার মানে কি? স্থূল সংকেত আর আণবিক সংকেত একই আসবে, কাটাকাটি করলে 1। তখন আমরা লিখবো 6 নাম্বার স্টেপ। তাহলে সুতরাং আণবিক সংকেত কি? যে স্থূল সংকেত পেয়েছো Na2S2O3 সেটার সাথে n এর মান গুণ করে দিবা। তাহলে গুণ করলে কি আসবে? সেম জিনিস আসবে, 2 একে 2, এই যে 2 একে 2, 3 একে 3। তাহলে আমরা বলবো অর্থাৎ স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। এটাই তো বের করতে বলছিল যে যৌগটির স্থূল সংকেত আণবিক সংকেত একই, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম, যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। আমি বেছে একটু টাফ ম্যাথগুলা নিয়েছি যাতে করে যত ধরনের কনফিউশন থাকতে পারে এই টপিকটা থেকে সবগুলা যাতে একসাথে দূর হয়ে যায়। যেমন এখানে একটা নতুন কনসেপ্ট শিখছো না, যে আমাদের যদি 3 নাম্বার স্টেপে যদি সরল অনুপাত যদি না হয়, যদি কোনোটা দশমিক হয়ে যায় তাহলে কি করতে হবে? মানে নিকটবর্তী বা নিকটতম পূর্ণ সংখ্যা করতে হবে, করার জন্য গুণ করতে হবে। যেমন মনে করো কথা ধরো এটা 1.5 না হয়ে যদি 1.33 হইতো তাহলে কত দিয়ে গুণ করতাম? তাহলে কিন্তু 3 দিয়ে গুণ করতাম, কারণ 1.33 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 2.66 আসে, এটা একটা দশমিক সংখ্যা। 1.33 কে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে আসবে 3.99, তার মানে অলমোস্ট 4। তার মানে তখন প্রত্যেককে 3 দিয়ে গুণ করা লাগতো, তখন এটা 3 দিয়ে গুণ করলে এটা হইতো 3, এটা হইতো 3 একে 3, আর এটা হইতো কত? 3 দিয়ে গুণ করলে 4। তাহলে আশা করি এই গুণ করার কনসেপ্টটা তোমাদের মাথায় ঢুকেছে। যদি প্রশ্ন খুব কঠিন করতে চায় স্যাররা, তখন হচ্ছে স্যাররা এই কনসেপ্টটা নিয়ে আসে যে এখানে আসার পর যাদের প্র্যাকটিস কম, যারা এই জিনিসগুলো পারে না, তারা এখানে আসার পর কি চুপচাপ বসে থাকবে, তারা আর পারবে না। কেন? কারণ হচ্ছে এইটার পর যে মানে নিকটতম ক্ষুদ্রতম মানে পূর্ণ সংখ্যায় আনতে হয় সেটা তারা জানে না। সে বারবার চেক করে সে বারবার দেখবে সে এইরকমই আসতেছে, তার মাথা খারাপ হয়ে যাবে। সে ভাবে তার হয়তো ক্যালকুলেশনের ভুল, এই জন্য হচ্ছে দশমিক আসছে। না, ক্যালকুলেশনের ভুল না। নিয়ম কি? যদি দশমিকে চলে আসে 3 নাম্বার স্টেপে, মানে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করলে যদি দশমিকের মান পাওয়া যায়, তখন এই দশমিকটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য কি করতে হবে? এমন কোন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে যাতে করে দশমিকটা পূর্ণ সংখ্যা হয়। এবং যখন ওই সংখ্যাটা দিয়ে গুণ করবা, শুধু ওরে গুণ দিলে হবে, সবাইকেই ওই সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। এই ম্যাথটা একটু বোঝার আছে, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য এটাই লাস্ট ম্যাথ। ওকে, ঠিক আছে, এটাই লাস্ট ম্যাথ। ভালো হয়েছে, দেখো, কারণ আমাদের মোটামুটি সব বোঝা হয়ে গেছে আশা করি। তো দেখো, তাহলে 20 গ্রাম এ যৌগের নাম নাই, এ যৌগটা বলে নাই কি, এ যৌগের নাম বের করতে হবে গরুর গতে। এ যৌগের আণবিক সংকেত বের করো, আণবিক সংকেত। তো দেখো এখানে একটা জিনিস বোঝো, এটা আবার আরেকটা কনসেপ্ট। ওই যে বলছিলাম 1 নাম্বার স্টেপে শতকরা সংযুতি দেয়া থাকলে ভালো, যদি শতকরা সংযুতি দেয়া না থাকে তাহলে কি করতে হবে? বের করতে হবে। এই বের করার জন্য এই ম্যাথটা দেখো, 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে তুমি ভাঙছো, বিশ্লেষণ করছো, তার মানে তুমি কাজ করছো 15 গ্রাম নিয়ে, 5 গ্রাম রেখে দিছো। 20 গ্রাম এ যৌগ তোমাকে দেওয়া হয়েছে,
মনে করো ল্যাব অ্যাসিস্ট্যান্ট তোমাকে 20 গ্রাম এ যৌগ দিছে, এ যৌগের নাম তুমি জানো না, তো এই যৌগের আণবিক সংকেত বের করার জন্য তুমি 15 গ্রাম নিয়ে কাজ করা শুরু করছো, মানে 5 গ্রাম তুমি কি করছো আলাদা করে রাখছো, ওটা তুমি কাজে লাগাও নাই। 15 গ্রাম, তার মানে তোমার যৌগের মোট ভর কত 15 গ্রাম। তুমি কত নিয়ে কাজ করতেছো 15 গ্রাম নিয়ে কাজ করতেছো। আশা করি বুঝতে পারছো, তুমি কাজ করছো 15 গ্রাম নিয়ে। এই 15 গ্রামের মধ্যে তুমি 4 গ্রাম পাইছো কার্বন, 0.33 গ্রাম পাইছো হাইড্রোজেন, আর বাকিটা অক্সিজেন পাইছো। তার মানে কি 15 থেকে 4 এবং 0.33 যে যোগফল মানে 4.33 বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে এই জিনিসটা দিয়ে তোমাকে আগে কি করতে হবে শতকরা সংযুতি বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা লিখি এখানে পার্সেন্টেজ অফ কার্বন, কার্বনের শতকরা সংযুতি কত? শতকরা সংযুতি হচ্ছে কার্বন হচ্ছে 4 গ্রাম এবং যৌগের মোট ভর কত? তুমি যদি লেখো 20, পিড়া খেবা, সোজা বাংলা কথা, পিড়া খেবা। পিড়া খেবা কেন? কারণ যৌগ কি 20 গ্রামের মধ্যে 4 গ্রাম পাইছো, তুমি 15 গ্রাম ভাইঙা তুমি 4 গ্রাম পাইছো। তার মানে তোমার জন্য যৌগের মোট ভর কত বা যৌগের আণবিক ভর কত 15। আবার দেখো ভুলে বেলা আণবিক ভর 90 দিয়ে দিও না, কারণ তুমি 15 গ্রাম ভেঙে 4 গ্রাম পাইছো। তার মানে ব্যাপারটা এরকম, ঐকিক নিয়ম সাজাও। 15 গ্রামে কার্বন পাওয়া যায় 4 গ্রাম, 1 গ্রামে কত 100-তে কত, শতকরা সংযুতি মানে কি 100-তে কত। 15 গ্রামের মধ্যে পাইছো 4 গ্রাম কার্বন, তাহলে 1-এ কত 100-তে কত। তার মানে তোমার যৌগের যে আণবিক ভর বা যৌগের যে মোট ভর সেটা হচ্ছে 15 × 100। তাহলে এটা হিসাব করবা, এটা হিসাব করলে কত আসে চলো দেখি। এটা হিসাব করলে আসে 400/15, এটা হিসাব করলে আসে 26.67%। তারপর হচ্ছে হাইড্রোজেন, পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। হাইড্রোজেন পাইছো কত 0.33 গ্রাম 15 গ্রামের মধ্যে। শতকরা সংযুতি 100 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, তাহলে এটা কত আসে 0.33 × 100 ডিভাইডেড বাই 15। হাইড্রোজেন পাইছো 2.2%, হাইড্রোজেনের শতকরা সংযুতি 2.2%। আর বাকিটা কি অক্সিজেন। তো অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 15 থেকে বিয়োগ করবা 4 + 0.33 ডিভাইডেড বাই 15 × 100% সমান কত? তাহলে 15 থেকে এটা বিয়োগ করলে কত আসে 10.67। তাহলে 10.67 ডিভাইডেড বাই 15 × 100 71.13%। তো আশা করি এই জায়গাটা বুঝছি। হ্যাঁ, 15 গ্রামের মধ্যে বাকিটা হচ্ছে অক্সিজেন। তাহলে কার্বনের 4 গ্রাম আর হাইড্রোজেনের 0.33 গ্রাম, এই দুইটার যোগফলকে যদি 15 থেকে বিয়োগ করো 10.67 আসে। তাহলে আমাদের শতকরা সংযুতি বের করা শেষ, তার মানে ফার্স্ট স্টেপ শেষ। তো আসো সেকেন্ড স্টেপে যাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ 1। সেকেন্ড স্টেপে কি করবা? প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে, প্রত্যেক মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে ভাগ করলে আমরা কি পাই দেখো, কার্বন পাবো 26.67/12। কার্বনের পারমাণবিক ভর কত 12। তাহলে এটা হিসাব করলে কত আসে দেখো 2.22 আসবে, 2.22। হাইড্রোজেন কি পাবো 2.22 আর 2.2 ভাগ হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তার মানে কত 2.2। আর অক্সিজেন কি পাবো 71.13/16। তাহলে 71.13/16। অক্সিজেন পাবো 4.44। ওকে, 33/50। ঠিক আছে। তারপরে 3 নাম্বার স্টেপে কি করব? প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব। ক্ষুদ্রতম ভাগফল কত 2.2। প্রাপ্ত ভাগফল গুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। তাহলে ক্ষুদ্রতম ভাগফল কত 2.2। তাহলে ভাগ করলে কার্বন কত আসবে 2.22 ভাগ 2.2, 1.00 আসে, তার মানে অলমোস্ট 1 লিখবা। ঠিক আছে। হাইড্রোজেন 2.2 ভাগ 2.2, তার মানে কত 1।
অক্সিজেন 4.44 ভাগ 2.2, এইটাও দেখবা 2 পয়েন্ট সামথিং আসবে, খুবই কম 2.00 সামথিং আসবে, তাহলে এটাকে 2 লিখবা, ঠিক আছে 2 লিখবা। তারপরে 4, তাহলে এই যে সরল অনুপাতগুলা যা যা নিচে বসাই দাও, তাহলে স্থূল সংকেত পেয়ে যাবে। আণবিক সংকেত বের করতে বলছে, স্থূল সংকেত হচ্ছে সি একটা, এইচ একটা, ও দুইটা, এটা হচ্ছে স্থূল সংকেত। তারপর 5 নাম্বার স্টেপে কি করবা, প্রশ্ন মতে আণবিক সংকেত। প্রশ্ন মতে স্থূল সংকেত CH2 এর n গুণ আণবিক ভরের সমান। প্রশ্নে আণবিক ভর দেওয়া আছে 90, হ্যাঁ, উদ্দীপকে আণবিক ভর দেওয়া আছে 90 প্রশ্নের মধ্যে। বা এটা স্থূল ভর বের করবা, কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, 16 দুগুণে 32 ইন্টু n সমান 90। তো এটা যোগ করলে আসবে সবগুলো 45n ইকুয়াল টু 90, তার মানে n এর মান আসবে আমাদের 2। 6 নাম্বার স্টেপে কি করবা, এই যে প্রশ্নমতের মধ্যে যে স্থূল সংকেত আছে সেটার সাথে n গুণ করে দিবা, তাহলে আণবিক সংকেত পেয়ে যাবা। তাহলে সুতরাং আণবিক সংকেত আসবে আমাদের CH2, তার মানে C2H2O4। আর আল্লাহর এই বিশেষ বান্দার নাম কি জানো, এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, C2H2O4। এই যৌগটার নাম কি, এই যৌগটাকে আমরা বলি অক্সালিক অ্যাসিড। তাহলে আমাদের যে এ যৌগটা ছিল, যে যৌগটা নিয়ে এত কাজ করলাম আমরা, সেই যৌগের নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, কি ব্যাপার, আমাদের কি কোনো সমস্যা করছে নাকি ওয়াইফাই? দেখি তো, না ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে। তো যদি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো, আমাদের ঘ নাম্বার ম্যাথটা বাকি আছে, চলো ঘ নাম্বারটা আমরা করে ফেলি। ঘ নাম্বার ম্যাথটা আমাদের বাকি আছে, তো ঘ নাম্বার ম্যাথটা আমরা করে ফেলি চলো। ঘ নাম্বার ম্যাথে কি বলছে, এ যৌগের অবশিষ্ট ভর থেকে, এ যৌগের অবশিষ্ট ভর থেকে 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা। অবশিষ্ট ভরটা থেকে, ভাই এই যৌগের অবশিষ্ট ভর কত, তুমি 20 গ্রাম নিয়ে কাজ করছিলা, অবশিষ্ট ভর তুমি 20 গ্রাম তোমাকে দেওয়া হয়েছিল, তুমি 15 গ্রাম নিয়ে কাজ করছো, তাহলে অবশিষ্ট কত 5 গ্রাম। তাহলে তার মানে কি ডব্লিউ কত 5 গ্রাম, 500 ml, তার মানে ভি এর মান কত 500 ml ডেসিমোলার দ্রবণ। তার মানে ডেসিমোলার দ্রবণ মানে কি, ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে আমাদের 0.1 মোলার। তো যখনই প্রস্তুত কথাটা বলবে তার মানে ডব্লিউ বের করতে বলবে, তার মানে ডব্লিউ বের করতে বলছে, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি 500 ml ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে এই 90 আণবিক ভর বিশিষ্ট যৌগের কত গ্রাম লাগে সেটা আগে বের করবা। যদি 5 গ্রাম থেকে কম লাগে তাহলে আমরা বলবো হ্যাঁ এই যৌগের অবশিষ্ট ভর দিয়ে প্রস্তুত করা যাবে, আর যদি 5 গ্রাম থেকে বেশি লাগে তাহলে বলবো যাবে না। কারণ কি, লাগবে ধরো 10 গ্রাম, তোমার কাছে আছে 5 গ্রাম, তাহলে কি তুমি ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবা? পারবা না, ঠিক আছে না। মানে লাগবে হচ্ছে তোমার 10 গ্রাম, তুমি যদি 5 গ্রাম দাও তাহলে কিন্তু তুমি ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারবা না, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা দেখি যেখানে ভি দেওয়া আছে 500 ml আর আমাদের ডেসিমোলার দ্রবণ তার মানে এস দেওয়া আছে 0.1 মোলার, তাহলে আমাদের এ মৌলের আমরা এবং আমাদের আণবিক ভর এম কত 90, আমরা বের করব ডব্লিউ কত। তো আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু SVM বাই 1000। কেন 1000 দিয়ে ভাগ করলাম, কারণ ml এ দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো যে আমরা মানে 1000 আমরা কিভাবে দিয়ে করব, ঠিক আছে, 1000 দিয়ে আমরা কিভাবে করব এই ম্যাথটা, এটা কারণ হচ্ছে কি 1000 হচ্ছে কেন, কারণ আয়তনটা ml এ দেওয়া আছে। s কত 0.1, v কত 500, m কত 90 ডিভাইডেড বাই 1000। তাহলে কাটাকাটি করলে কি আসে, বা তোমরা ক্যালকুলেশন করো, হ্যাঁ তোমাদের তো কাটাকাটি দরকার নেই, তোমরা ক্যালকুলেশন করো। তো আমি একটু কাটাকাটি করে দেখি, হ্যাঁ আমার কাটাকাটি করতে ভালো লাগে, ক্যালকুলেটর তো ইউজ করতে ভালো লাগে না। এটা কাটলে এটা হচ্ছে 2 কে এটা দিয়ে কাটলে এটা হচ্ছে 45 কে 0.1 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 4.5 গ্রাম।
তাহলে দেখো আমি 500 ml ডেসিমোলার দ্রবণ বানাইতে পারবো আমার কাছে যদি 4.5 গ্রাম এ যৌগ থাকে, মানে অক্সালিক অ্যাসিড থাকে। এ যৌগ তো আমরা বের করছি অক্সালিক অ্যাসিড, কিন্তু আমার কাছে অবশিষ্ট কত আছে? 5 গ্রাম। তার মানে দৌড়াইয়া আমরা কি করতে পারবো? বের করতে পারবো, মানে ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবো। দেখো এখন আমরা লিখি যে অবশিষ্ট এ যৌগের পরিমাণ, এ যৌগের পরিমাণ এটাকে আমরা ডব্লিউ প্রাইম বলতে পারি, যেহেতু এটাকে আমি ডব্লিউ বলে ফেলছি, এটাকে ডব্লিউ প্রাইম বললাম। এ যৌগ কতটুকু দেওয়া হয়েছিল? 20 গ্রাম। তুমি কতটুকু ব্যবহার করে ফেলছিলা? মানে আণবিক সংকেত বের করার জন্য তুমি 15 গ্রাম ইউজ করে ফেলছিলা, তার মানে কি অবশিষ্ট আছে 5 গ্রাম। তো আমরা তখন লিখবো যেহেতু ডব্লিউ প্রাইমটা ডব্লিউ থেকে বেশি, তাই না? তার মানে ডেসিমোলার দ্রবণ তৈরি করতে যতটুকু এ যৌগ লাগবে তোমার কাছে তার থেকে বেশি আছে, তার মানে প্রস্তুত করা যাবে, অর্থাৎ ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে, অথবা লিখতে পারবা যে কাঙ্ক্ষিত দ্রবণ প্রস্তুত করা যাবে। ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত। এন্ড দ্যাটস থ্যাংক ইউ। আজকের ক্লাসে এতটুকুই ছিল। আজকের ক্লাসে আমরা হচ্ছে শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত বের করতে হয় এই রিলেটেড আমরা হচ্ছে বেসিক পড়লাম। আমরা হচ্ছে স্থূল সংকেত আণবিক সংকেতের সংজ্ঞা এবং হচ্ছে বুঝলাম কোনটাকে স্থূল সংকেত বলে, কোনটাকে আণবিক সংকেত বলে। তারপর হচ্ছে আমরা স্থূল সংকেত আণবিক সংকেতের আমরা পার্থক্য পড়লাম। তারপরে হচ্ছে আমরা অনেকগুলা ম্যাথ পড়লাম। তো আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা যদি শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয়ের যদি ম্যাথ আসে তাহলে তোমরা সবাই খুব ভালোভাবেই আনসার করতে পারবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে শতকরা সংযুতির ম্যাথের সাথে কিন্তু মোলার দ্রবণের ম্যাথটা ইনক্লুড করে দিয়ে দেওয়া হয়। তার মানে আমরা কিন্তু মোটামুটি একটা সিকিউ আনসার করার মতো যে আমাদের যে দক্ষতা বা যোগ্যতা সেটা কিন্তু আমরা অর্জন করে ফেলেছি। এই অধ্যায়ে আমাদের হাতে আর এখন আছে লিমিটিং বিক্রিয়ক, ভালো করে পড়ার মতো একটা জিনিস। আরেকটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ বা শতকরা উৎপাদের পরিমাণ। হ্যাঁ, কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ আর লিমিটিং বিক্রিয়ক, এই দুইটা জিনিস পড়লে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো অনেকে আমাকে বলছো যে ফিজিক্স কখন পড়াবো বা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ কখন পড়াবো, এই নিয়ে কথাবার্তা চলছে অনেকেরই। তো আমি তোমাদেরকে একটু বলে দিই যে আমাদের হচ্ছে আগামী এই মাসটা আমি একটু তোমাদের জন্য কিছু কোর্স কন্টেন্ট সাজাতে সময় নিচ্ছি, আগস্ট মাসটা। তো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এসএসসি 2026 ব্যাচের জন্য, স্পেশালি এসএসসি 2026 ব্যাচের জন্য আমাদের কিন্তু অনলাইন পেইড কোর্স শুরু হতে যাচ্ছে। তো যেই কোর্সের মধ্যে আমি তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ এই 4টা সাবজেক্ট পড়াবো। তো 4টা সাবজেক্ট আমি একসাথে শুরু করব না, ভাইয়া যেটা করব সেটা হচ্ছে ভাইয়া একটা করে হচ্ছে তোমাদেরকে পড়াবো। যেমন আমি তোমাদেরকে যদি প্রিলিমিনারি একটা আইডিয়া যদি দিয়ে রাখি, আমরা সেপ্টেম্বর মাস জুড়ে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে, সেপ্টেম্বরের যে আমাদের যে 30 দিন সময় আছে, এই সেপ্টেম্বর মাসে আমি হচ্ছে তোমাদেরকে ফিজিক্সটা শেষ করে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। যে সেপ্টেম্বর মাসে আমাদের যে কোর্সটা হবে সেটা হচ্ছে আমাদের ফিজিক্সের কোর্স। ফিজিক্সের যে আমাদের যে অধ্যায়গুলো আছে, অধ্যায় 1 থেকে 4, তারপরে হচ্ছে অধ্যায় 7, 8, 10, ফিজিক্সের টোটাল 7টা চ্যাপ্টার আছে তোমাদের এসএসসি 2026 ব্যাচে। তো এই 7টা চ্যাপ্টারের উপর আমরা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা হচ্ছে একটা অনলাইন কোর্সের মাধ্যমে তোমাদেরকে হচ্ছে আমি এই কোর্সটা করাই দেব। তো যারা হচ্ছে কোর্সের মধ্যে ভর্তি হতে চাও বা আগ্রহী আছো, আমি খুব শীঘ্রই এটার ব্যানার তৈরি করে হচ্ছে গ্রুপে পোস্ট করে দিব। তখন হচ্ছে তোমরা এটা কোর্স ফি এবং হচ্ছে কিভাবে কোর্স ফি দিতে হবে, পেমেন্টটা কিভাবে করতে হবে, ক্লাসগুলো কখন হবে, এই নিয়ে ডিটেইলস একটা আলোচনা আমি করে দিব ওখানে। তো সেটা দেখে যারা আগ্রহী হবে তারা হচ্ছে অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কোর্সের মধ্যে কি থাকবে, কোর্সের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য যা যা লাগবে সবই থাকবে। যেমন আমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে, আমাদের সিকিউ কোয়েশ্চেন থাকবে, আমাদের এমসিকিউ থাকবে, মানে ডিটেইলস একদম একটা এসএসসি স্টুডেন্টকে প্রস্তুত করে দেওয়ার জন্য যা যা কোর্সের মধ্যে অ্যাড করতে হয় সবকিছুই ভাইয়া এই কোর্সের মধ্যে অ্যাড করে দিব, ঠিক আছে? তো হয়তো বা কোর্সটা আমাদের সেপ্টেম্বর থেকে আমাদের অক্টোবর 15 পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে? তাহলে আমি এভাবে একটু লিখে দিই যে এই কোর্সটা হচ্ছে আমাদের আসলে সেপ্টেম্বর টু 15th অক্টোবর পর্যন্ত, 15th অক্টোবর পর্যন্ত আমাদের ফিজিক্সের অনলাইন কোর্সটা আমাদের হবে,
ঠিক আছে। তারপর আসো, তারপর আমরা মনে করো 16 অক্টোবর থেকে, যেটা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, তারপর হচ্ছে আমাদের 16 অক্টোবর থেকে, মানে ওই কোর্সটা শেষ হওয়ার সাথে সাথেই নতুন আরেকটা কোর্স শুরু হয়ে যাবে, যেটা আমাদের 30 নভেম্বর পর্যন্ত চলবে। কারণ 1.5 মাস দিতে হবে, 1.5 মাসের কমে আসলে কোর্স শেষ করা টাফ হয়ে যায়, কারণ অনেক ডিটেলস পড়াবো, তো একটু সময় বেশি লাগবে। 1 মাসে কোর্সটা শেষ করলে যে পরিমাণ তুমি কন্টেন্ট পাবা বা যে পরিমাণ তুমি শিখতে পারবা, 1.5 মাসে যদি কোর্সটা শেষ করি তুমি তার থেকে বেশি শিখতে পারবা, ঠিক আছে। এবং আমাদের হাতে সময় আছে। তো এই সময়টার মধ্যে আমরা হচ্ছে আমাদের যে জেনারেল ম্যাথ, জিএম, হ্যাঁ জেনারেল ম্যাথ, জিএম না লিখে আমি পুরাই লিখি, জেনারেল ম্যাথ কোর্সটা হচ্ছে আমি তোমাদেরকে, আমার সেকেন্ড কোর্স জেনারেল ম্যাথ হবে। তারপর হচ্ছে আমাদের 1 ডিসেম্বর টু আমাদের 15 জানুয়ারি পর্যন্ত, এই সময়টাতে মধ্যে আমি ভাবছিলাম প্রথমে কেমিস্ট্রি নিব, কিন্তু পরে ভাবলাম যে না, কেমিস্ট্রি আসলে সবাই মোটামুটি পারো তোমরা, কেমিস্ট্রি আসলে অত একটা আটকাও না তোমরা। তো এই কারণে আমি প্রথমে হায়ার ম্যাথ কোর্সটা হচ্ছে তোমাদের নিয়ে ফেলবো, হ্যাঁ হায়ার ম্যাথ কোর্সটা নিয়ে ফেলবো। কারণ হচ্ছে এই কোর্সটা হচ্ছে আসলে সবাই একটু ভয় পাও, ম্যাথ এবং হায়ার ম্যাথ, আমি জানি। তো যার জন্য এটা আগে নিব। এবং ফাইনালি আমরা হচ্ছে আমাদের 16 জানুয়ারি থেকে আমাদের মোটামুটি ধরো আমাদের যে 28 ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের লাস্টে আমাদের হচ্ছে কেমিস্ট্রি কোর্সটা শেষ হয়ে যাবে। এবং তারপরে আমাদের মোটামুটি রোজার মাস চলে আসবে, এবং তারপরেই কিন্তু আমাদের পরীক্ষা, ঈদের পরেই কিন্তু আমাদের পরীক্ষা। তো ওই 1 মাসে হয়তোবা আমি তোমাদের জন্য এই 4টা কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমি হয়তোবা কিছু শর্ট টেকনিক এই সেই হাবিজাবি নিয়ে তোমাদের অনলাইনে কিছু লাইভ ক্লাস নিব লাস্টের দিকে, ঠিক আছে। তবে এই কোর্সগুলো অনেক ইম্পর্টেন্ট। আর কোর্স ফি যদি বলি, কোর্স ফি আসলে খুবই রিজনেবল প্রাইসে রাখা হবে, যে কেউ কোর্সটা আসলে কিনে ক্লাস করতে পারবা। অফলাইন বেচের তুলনায় অনেক বেশি রিজনেবল প্রাইসে আমরা আসলে কোর্সটা অফার করব, ঠিক আছে। তো আশা করি সবাই উপকৃত হবে, যারা কোর্সটা কিনবে ক্লাস করবে। এবং হচ্ছে ভাই আমার 100% দিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, বাকি আল্লাহ ভরসা। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।